কাজ মেইনলি হচ্ছে ম্যাথমেটিক্যালি ইকুয়েশন নিয়ে কাজ করা, যাতে হচ্ছে প্রত্যেকটা এইচবিআই সেম রকম মেজারমেন্ট আমাদেরকে দেয়, ক্যালিব্রেট করা সোজা কথায়। তো এটা নিয়ে আমি কাজ করি আর কি। আহ, আরো কিছু কাজ করছি, এটাই মেইনলি আমার মাস্টার্স থিসিস। আর পাশ করার পরপরই হচ্ছে প্রথমে আমি টয়োটা কোম্পানিতে ট্রেনিং ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছিলাম। তো আমার মেইনলি কাজ ছিল হচ্ছে টয়োটার যে এয়ার জেট লুম আছে, রিসেন্ট যে এটি 810 যে জেট লুমটা আছে, তো ওই লুমটা আমি হচ্ছে ইনস্টলেশন করতাম। ইনস্টলেশনের পরে আহ, আমাদের কাজ ছিল লুমটাকে চালু করে দেওয়া ফেব্রিক প্রোডাকশনের জন্য, এবং ফাইনালি আমরা কমিশনিং করতাম যে কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়, করা যায়। এখন যেহেতু এটা 2 বছর আগের কথা আমার কাছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোম্পানির যেহেতু কনফিডেন্সিয়ালিটি একটা বিষয় আছে, তো টয়োটা আমাকে যে ল্যাপটপটা দিয়েছিল ওখান থেকে কোনো কিছুই বের করা যেত না আর কি। সবকিছু, কোনো একটা পেন ড্রাইভ ইউজ করা যেত না, ওখান থেকে ইমেলও কোনো কিছু করা যেত না। কিন্তু আমি যেটা করছিলাম যে আমার যে যে রিপোর্টগুলো আমি জাপানে পাঠাতাম, সরাসরি জাপানের হেডকোয়ার্টারে, ওই রিপোর্টগুলার সেম টু সেম আমি কিছু ওয়ার্ড ডকুমেন্ট রিপোর্ট তৈরি করে রাখছিলাম, আমার বিভিন্ন কালেক্টেড ছবি প্লাস বিভিন্ন স্টেপ বাই স্টেপ দিয়ে। এবং ওই রিপোর্টগুলো আমি, আমার যতটুকু মনে আছে, আমি আশিক স্যারকে, তানভীর স্যারকে হয়তো পাঠিয়ে রাখছিলাম। তো আমি খুঁজে ওই রিপোর্টগুলো পেয়েছি আর কি। তো ওখান থেকে আমি আসলে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথমে আমার আসলে বেসিকটা বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিরকম। আপনারা কি কি বলতে পারবেন কিনা যে লুমের যে সাইকেল আছে এর মধ্যে 3টা মেইন স্টেপ আমরা কি কি হয়, যার মাধ্যমে লুমের সাইকেলটা কমপ্লিট হয়? কেউ যদি কাইন্ডলি বলতে পারেন তাহলে হয়তো আমি একটু আন্দাজ করতে পারি শেডিং স্টুডেন্টদের পিকিং ভেতর থেকে। এটা। হ্যাঁ, আমি মেইনলি স্টুডেন্টদের থেকে এক্সপেক্ট করছিলাম আর কি, তাহলে হচ্ছে আমি হয়তো বুঝতে পারতাম। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের শেডিং, বিকিং, পিক আপ, এই 3টা স্টেপ হচ্ছে আমাদের লুম সাইকেলটা করে। আর একই সাথে লেট অফ টেক আপ, এই দুটাও আছে। শেডিং পিকিং বিটাপে কি হয়, শেডিং এ হচ্ছে, আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি জাস্ট বোঝার জন্য। শেডিং পিকিং বিটাপে কি হয়, আমাদের শেডিং এ হচ্ছে আমাদের হিল ফ্রেম গুলা, ওয়ার্প যে সুতাগুলা আছে, ওয়ার্প সুতাগুলাকে 2টা ভাগে ভাগ করে। এবং পিকিং এ কি হয়, পিকিংটা আমাদের যে সিস্টেমটা, আমরা ওয়েফটিন ইয়ার্নটা ইনসারশন হয় এই 2 শেডের মাঝখানে। তো এই পিকিং এর বেস করে কিন্তু আমাদের ইয়ার্ন, মানে আমাদের লুম গুলো বিভিন্ন টাইপের হয়। আমাদের র্যাপিয়ার লুম আছে, এরপর প্রজেক্টাইল লুম আছে, আমাদের ওয়াটার লুম আছে, আমাদের এয়ার জেট লুম আছে। তো এয়ার জেট লুমে কি হয়, এয়ার জেট লুমে এই পিকিং মোশনটা হয় হচ্ছে বাতাসের মাধ্যমে, কম্প্রেসড এয়ারের মাধ্যমে। এই জন্য আমরা এটাকে বলি এয়ার জেট। এবং সবগুলো মেশিনের মধ্যে বর্তমানে এয়ার জেটটা সবচেয়ে বেশি হাই স্পিডে প্রোডাকশন দেয় আর কি। কারণ হচ্ছে আমাদের খুব অন্যান্য প্রসেসে আমি আসলে এত হাই স্পিড প্রোডাকশন পাই না, যে কারণে এয়ারজেটটা আমরা বলি। তো আহ, আর একই সাথে বিটাপে কি হয়, বিটাপে হচ্ছে আমাদের যে লুমের রিডটা আছে, রিডটা হচ্ছে পিকড হওয়া ইয়ার্নটাকে, বা যে ইয়ার্নটা ভিতরে ঢুকে ওয়েভ ইয়ার্নটা, ওটাকে হচ্ছে লাস্ট ফেব্রিকের যে এন্ডটা, সেই এন্ডটার মধ্যে পাঠায় দেয়। তো এইভাবে হচ্ছে আমাদের মেইন একটা লুম সাইকেল হয়। আর লেট অফ তো হচ্ছে আমরা ওয়ার্প ইয়ার্নটা সাপ্লাই করছি, আর টেকআপে আমরা ক্লডটাকে বেশি নিচ্ছি। তো এই হচ্ছে সিম্পল সিস্টেম। তো এয়ার জেট লুম আসলে কাজটা কিভাবে করে, এয়ার জেট লুমটা আমি যখন দেখাবো তখন আপনারা একটু ক্লিয়ার হবেন। এয়ার জেট লুম হচ্ছে একটা মেইন নজলের মাধ্যমে সুতাটাকে পাঠায়, আর রিলে কিছু নজলের মাধ্যমে সুতাটাকে পাস করে দেয় এক পাশ থেকে ওই পাশে। অনেকটা বিষয়টা এরকম, ধরেন একটা মাঠের মধ্যে আমরা এক পাশে একজন বেসবল থ্রোয়ার দাঁড়িয়ে আছে, আর অন্য, আর মাঠের মাঝখানে হচ্ছে 10জন প্লেয়ার আছে। তো বেসবল থ্রোয়ার কি করলো, মাঠের এক কোণা থেকে একজন প্লেয়ারকে বলটা ছুঁড়ে মারলো। সে হচ্ছে মেইন নজর, সে হচ্ছে জোরে বলটা ছুঁড়ে মাঠের মাঝখানে একজনকে মারলো। আর মাঠের মধ্যে যে 10জন আছে তারা কি করলো, তারা যা হাত দিয়ে পাস করলো বলটা এক কোণা থেকে আরেক কোণায়, তারা হচ্ছে সাব নজর। এভাবে হচ্ছে আমাদের ওয়েভ পাস হয়। তো আমরা মেইনলি এখন, আমি 3টা অংশেই আমার যে প্রেজেন্টেশনটা ভাগ করব, সেটা হচ্ছে প্রথম অংশে আমরা দেখব যে একটা মেশিন জাপান থেকে সরাসরি আনার পর কিভাবে আমরা ইনস্টলেশন করি, আমরা ফ্যাক্টরিতে বসাই কিভাবে। দ্বিতীয়ত আমরা হচ্ছে যে কিভাবে এটাকে ফ্যাব্রিক প্রোডাকশনের জন্য প্রিপারেশন করি, কি কি কাজ করা লাগে। এবং ফাইনালি আমরা মেশিন স্টার্ট আপ করি কিভাবে, যে এটা জাস্ট মেশিন বিভিন্ন সেটিংস চেঞ্জ করে এটাকে চালু করে দেওয়া। তো এই 3টা স্টেপ আমার করা লাগে। এখন যেহেতু 2 বছর আগে অনেক কিছু হয়তো আমার মনে না থাকতে পারে, অনেক কিছু আমার এক্সাক্ট খেয়াল না থাকতে পারে। তো আশা করি হয়তো আমাদের রিয়াদ স্যার হয়তো হেল্প করবেন এখানে, যেহেতু উনি বর্তমানে স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন। তো আমি আমার একটা ফাইল ওপেন করছি, যেটা হচ্ছে
আহ, আমার ইনস্টলেশন নিয়ে জাস্ট একটা মিনিট, আমি যে করছি। ওকে, আমি শেয়ার করছি এটা এন্টায়ার স্ক্রিন। সেকেন্ড, আমার একটু একটা সেটিংস চেঞ্জ করতে হবে, আমি এখনই করছি। আচ্ছা, আমার একটু কুইট করে আবার ঢুকতে হবে এই সেটিংটা করার জন্য। আমি জাস্ট এখনই ঢুকছি আর কি লিঙ্কটাতে, একটা মিনিটের মধ্যে। আমরা কি দেখতে পাচ্ছি একটা ফাইল যে আছে এখানে? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে যে কাজটা করা হয়, আচ্ছা এখন বলি আসলে ইনস্টলেশন কেন দরকার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে মেশিন তো আনা হইলই, এখন স্পিনিং মেশিনের সাথে লুম বা ফেব্রিক প্রোডাকশন মেশিনের যে পার্থক্য, স্পিনিং মেশিন যখন জাপান থেকে অথবা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসে, এটা একদম ডিসম্যান্টেলড অবস্থায় আসে, প্রত্যেকটা পার্ট ছাড়া ছাড়া অবস্থায় আসে, এবং এটা একদম গ্রাউন্ড থেকে দাঁড় করাইতে হয়। কিন্তু আপনি যখন দেখবেন লুম কোনো ফ্যাক্টরিতে আসতেছে, লুম কিন্তু অলমোস্ট কমপ্লিট হিসেবে আসে, মানে লুমটা একদম টোটালি প্রিপেয়ার্ড, একদম অ্যাসেম্বল অবস্থায় আসে। তাহলে আমার অ্যাকচুয়ালি কাজ কি, বা আমার ইনস্টলেশন দরকারটা কি এখানে? ইনস্টলেশন যে দরকারটা আছে, ধরা যাক আমি একটা মেশিন প্রোডাকশনে আছি, ধরা যাক আমি টয়োটাতে আছি। তো টয়োটাতে পার ডে 60টার মতো ধরেন আমার মেশিন অ্যাসেম্বল হয়। তো মেশিনের পার্টগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন কোম্পানি থেকে আসে, একটা নাট বোল্ট, একটা এয়ার এয়ার জেট অথবা নোজল টোজল, সবকিছু কিন্তু ডিফারেন্ট পার্ট থেকে আসে, এবং এগুলা অ্যাসেম্বল আমার করতে হবে। এখন অ্যাসেম্বল করার সময় যেটা করা হয় যে জাস্ট একসাথে জোড়া লাগিয়ে দেওয়া হয় বিভিন্ন পার্ট, যে বেলটা আছে, যে নজলগুলো আছে, সবগুলা জাস্ট একসাথে অ্যাড করে দেওয়া হয়। আমাদের মেইনলি যে কাজটা থাকে, যারা সার্ভিস ইঞ্জিনিয়ার থাকে, তাদের কাজটা আছে এই যে মেশিনগুলো যা জোড়াতালি দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যাডজাস্টমেন্ট গুলো ঠিক করা, যাতে এগুলা ফেব্রিক প্রোডাকশনের জন্য প্রিপেয়ার হয়। আমরা হচ্ছে এই মেইনলি এই কাজটা করি। তো ঠিক আছে, মেশিনটা বসানো, প্রথম কাজ হচ্ছে মেশিনটা ফ্যাক্টরি ফ্লোরে ঠিক মতো বসানো, বসিয়ে আমাদের এটা প্রোডাকশনের জন্য প্রিপেয়ার করা, বিভিন্ন অ্যাসেম্বলি গুলা অ্যাডজাস্টমেন্ট করা, যাতে এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এই কারণে হচ্ছে আমাদের লুমটা এভাবে কাজ করা হয়। আচ্ছা, তো আমরা যদি একটা আপনাকে জাস্ট প্রথমে আমি ছবি দেখাই একটা এয়ার জেট লুমের, জাস্ট একটা সেকেন্ড। তো টয়োটার যে এয়ার জেট লুমটা থাকে, এটা থাকে এরকম, এবং আসার সময় এই মোটামুটি এই মাঝখানে যে সেকশনটা আছে এটা পুরোপুরি আসে। আমাদের এই পাশের সেকশনটা অ্যাসেম্বল করতে হয়, অথবা যে নোজল গুলো, এই যে এই পুরা এই জায়গাটা আমাদের অ্যাসেম্বল করতে হয়। এরপর আমাদের যে এই নোজল আছে, এই কন্ট্রোল বক্স গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের সেট আপ করতে হয়। এগুলো অ্যাডজাস্টমেন্ট টোটালি আমরা করি আর কি। এখন যদি আমি ওয়ান বাই ওয়ান আসি, আসলে প্রথম যে কাজটা করি, প্রথম যে কাজটা করা হয়, মেশিনটা ফ্যাক্টরি থেকে জাস্ট একটা কি বলা যায় ওটাকে, ফোর্কলিফট দিয়ে যখন একটা ফ্যাক্টরি জাস্ট বসানো হয়, আমার একটা ফ্লোরে রাখা হইলো। রাখার আগে কিন্তু আমরা প্রথমে প্ল্যান করি, এই জিনিসটা আমি এখানে দেখাইনি। আমরা ফার্স্টে ফ্লোরের মধ্যে প্ল্যানিং করি যে কোন জায়গায় আমি কয়টা মেশিন বসাবো, মাপঝোক করা অনেক কাজ থাকে, বাট ওই কাজটা জাস্ট সিম্পল কাজটা, মেশিনের সাথে রিলেটেড না। করার পরে যখন মেশিনটা আনা হয়, তারপর কিছু পার্ট থাকে যেগুলো আসলে মেশিনের জন্য আননেসেসারি, জাস্ট আনার জন্য, জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য রাখা হয়েছে। ধরা যাক একটা টিভি আমরা আনলাম, টিভি আনার সময় টিভিটা বিভিন্ন আশেপাশে যে প্যাকেজিং করার জন্য যাতে প্রোটেক্টিভ থাকে, এই জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে, ওগুলোকে বলে সাপোর্ট। ওই সাপোর্ট গুলো আমরা ফার্স্টে রিমুভাল করি। রিমুভ করার জন্য আমরা কি করি, আমরা র্যাচেট ইউজ করি। র্যাচেট ইউজ করে আমরা জাস্ট এই বোল্ট গুলা, যে সাপোর্টের বিভিন্ন পার্ট গুলো আছে ছোটখাটো, এই পার্ট গুলো সরাই ফেলি। এগুলো আননেসেসারি, ডেলিভারির জন্য ঠিক আছে, বাট এগুলো আসলে মেশিনের জন্য কাজে লাগবে না। দুই পার্টগুলো আমরা রিমুভ করি, সিম্পল কাজ। দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাদের
লেভেলিং করা এটা খুবই ইম্পর্টেন্ট মেশিনের জন্য। মেশিন যাতে ব্যালেন্সড অবস্থায় থাকে প্রোডাকশনে, কারণ আমরা কিন্তু খুব হাই স্পিডে কাজ করছি। ফর এক্সাম্পল ধরা যাক, যদিও থিওরিটিক্যালি আপনার বই পড়ছেন যে এয়ার জেট লুম 1200 আরপিএম এ কাজ করে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না আর কি। প্র্যাকটিক্যালি এত স্পিডে কাজ করা অ্যাচিভ করাটা ডিফিকাল্ট। তবে বাস্তবে যেটা হয় যে 900 থেকে 1000 আরপিএম রেঞ্জে আমরা ইয়ে করতে পারি, আমরা প্রোডাকশন করতে পারি। তো 900 থেকে 1000 রেঞ্জে যখন আমরা প্রোডাকশন করতেছি, একটু যদি ইমেজিন করার চেষ্টা করি যে এক একটা এক এক মিনিটে আমার 900 বার লুম সাইকেল কমপ্লিট হচ্ছে, আমার শেডিং হচ্ছে, পিক আপ হচ্ছে, আমার একটা ইয়ার্ন ঢুকতেছে, বিট আপ হচ্ছে, লেট আপ হচ্ছে, টেক আপ হচ্ছে, এই মাঝখানে যে তিনটা প্রসেস, এই শেডিং, পিকিং, বিট আপ, এটা কিন্তু প্রতি মিনিটে 900 বার করে হচ্ছে। তো খুবই হাই ইন্টেন্সিভ কাজ কিন্তু হচ্ছে আমার মেশিনে। এই মেশিনে যদি ব্যালেন্স না থাকে, এক পাশ থেকে যদি অন্য পাশ হেভি হয় কোনো কারণে, মেশিন যদি কাঁপে, তাহলে কিন্তু এই মেশিন দিয়ে কাজ করা পসিবল না। মেশিন কয়দিনের মধ্যে ডিসমেন্টেল হয়ে যাবে। তো এই জন্য আমাদের লেভেলিংটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, যদিও এটা খুব সিম্পল কাজ মনে হয়, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো লেভেলিং এর জন্য আমরা প্রথম আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ওয়াটার লেভেলার। লেভেলারটা কি, আমি যদি আপনাদের একটা ছবি দেখাই, সেকেন্ড, সরি, আমি যদি ওয়াটার লেভেলের একটা ছবি দেখাই আপনাকে, টিপিক্যাল যে ওয়াটার লেভেলার ইউজ করে আপনারা প্রবাবলি সবাই দেখেছেন ওয়াটার লেভেলার। বেসিক্যালি এটা আর কি, এটা হচ্ছে আমাদের একটা ওয়াটার লেভেলার। তো ওয়াটার লেভেলারে তিনটা পার্টস থাকে। আমি যদি এই ছবিটাতে দেখি এখানে, আপনার ছবিটা যে দেখতে পাচ্ছেন, যে এ মাঝখানে একটা ওয়াটার লেভেল, আমরা মেইনলি ওয়াটারটা এই মিডল পয়েন্টে আছে কিনা দেখে বুঝি ব্যালেন্স আছে কিনা। আচ্ছা, তো একটা জিনিস, যে একটা সার্ফেস যদি টোটালি প্লেন হয়ে থাকে, তাহলে এই ওয়াটার ডটটা মানে বাবলটা আমার হচ্ছে এই মাঝ বরাবর থাকবে। এবং দুই পাশেও এক পাশ থেকে আরেক পাশ যদি উঁচু না থাকে, তখন কি আমাদের এই বাবলটা হচ্ছে মাঝ বরাবর থাকবে। তো আমরা যখন ইয়ে করি, কি বলা যায়, আমরা যখন লেভেলিং টেস্ট করি তখন হচ্ছে, আচ্ছা, যখন আমরা লেভেলিং টেস্ট করি আমরা তিনটা সাইডে হচ্ছে আমাদের ওয়াটার লেভেলারটা রাখি। প্রথম আমরা যেখানে রাখি সেটা হচ্ছে রকিং শেফটে। রকিং শেফটটা কি আমাদের, যদি আমার যতটুকু মনে আছে, রকিং শেফটটা হচ্ছে আমাদের বিটআপটা কন্ট্রোল করে আর কি। মাঝখানে যে শেফটটা আছে যেটা হচ্ছে রিডের সাথে কানেক্টেড থাকে। তো ওই রকিং শেফটটাতে আমরা হচ্ছে আমাদের ওয়াটার লেভেলারটা রাখি। এটা একদম মাঝ বরাবর রাখি রকিং শেফটের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ওয়াটার লেভেলার রাখছি রকিং শেফটের উপরে, এবং এটা হচ্ছে আমাদের একটা রিলে নজল। ঠিক আছে, রিলে নজলের সামনে আমরা এখানে মাঝ বরাবর, একদম লুমের মাঝ বরাবর পয়েন্টে আমরা রাখি। রাখলে কি হয়, রাখলে আসলে আমি দেখি যে এয়ার বাবলটা মাঝখানে আছে কিনা। যদি না থাকে তাইলে কি আমরা দেখি হচ্ছে যে এই জিনিসটা আসলে ওই পাশটা হয়তো, ডান পাশটা হয়তো হাই আছে অথবা বাম পাশটা হাই আছে। এখন মেশিন তো হচ্ছে জাস্ট একটা পাতার মতো না, মেশিনটা হচ্ছে 3D। সো আমরা মাল্টিপল জায়গা থেকে আসলে চিন্তা ভাবনা করি, যেমন মেশিন এইভাবে বাঁকা হয়ে আছে কিনা, অথবা সাইড থেকে দেখলে এইভাবে বাঁকা হয়ে আছে কিনা, এইভাবে বাঁকা হয়ে আছে কিনা। তাই আমরা কি করি, আমরা একই সাথে এই সাইড গুলো মেজারমেন্ট করি, সাইড থেকে আমরা দেখি, এই যে একদম এই সাইডে দেখি যে আমরা আসলে মেশিনটা এই পাশ অথবা ওই পাশে বাঁকা হয়ে আছে কিনা। তো মাল্টিপল জায়গা থেকে আসলে বাঁকা কিনা, কারণ মেশিনের যে পায়াগুলো থাকে ওগুলো তো আমরা দেখি। আচ্ছা, তো মেশিনে পায়া থাকে দুই পাশে হচ্ছে দুইটা, মানে এই অংশটা একটা পায়ের মতো, ওই পাশেও সেম ভাবে এরকম পায়ের মতো থাকে। তো ব্যালেন্স করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্যাকিংস ইউজ করতে হবে। এই প্যাকিংস গুলা কি, এক্সকিউজ মি, প্যাকিংস গুলো হচ্ছে আমাদের পাতলা একটা মেটাল পাতের মতো, যেই পাতগুলো আমরা দিয়ে উঁচু নিচু করতে পারি। অনেক জিনিসটা এক্স্যাক্টলি সেম প্রিন্সিপালেই কাজ করে। আপনাদের মনে আছে কিনা যে ছোটকালে আমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতাম, মাঝে মাঝে দেখা যেত আমার ডেস্কটা একটু নড়াচড়া করে, তখন আমরা হচ্ছে বলতাম, যে গার্ড ছিল যে আমার একটু ব্যান্সের সমস্যা, তখন একজন চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হয়তো আসতেন, উনি হচ্ছে যেটা করতেন যে কাগজ দিয়ে দিতেন আমাদের টেবিলের নিচে অথবা ডেস্কটার নিচে। কাগজ কয়েক পরত দিলে আসলে আমাদের টেবিলটা ব্যালেন্স হয়ে যেত। এক্স্যাক্টলি সেম কাজটা আমরা লুমের ক্ষেত্রে করি। আমরা যেটা করি, আমরা প্যাকিংস অথবা পাতলা পাত দিয়ে করি। তো আমরা কি করতে পারি এখানে, ধরা যাক আমার লুমের হচ্ছে একটা পাশ উঁচু হয়ে আছে, এই সাইডে একটা পাশ নিচু হয়ে আছে। আমি যেটা করব, আমি হচ্ছে দুই পাশ ব্যালেন্স করার চেষ্টা করব। তো প্রথমে আমি যে কাজটা করব, আমি কি নিচু পাশটাতে
পাত দিব নাকি উঁচু পাশটাতে দিব? প্রথমে আমি উঁচু পাশটাতে দিব। উঁচু পাশটাতে কি করব? উঁচু পাশটাতে আমি জাস্ট একটা পাত দিব, একটা প্যাকিংস দিয়ে দিব পাতলা। কেন দিব আমি এটা? কারণ আমি যেহেতু বুঝতে পারতেছি মেশিনটা হচ্ছে আমাদের আনস্টেবল অবস্থায় আছে, তো আমার কিন্তু আহ, এক পাশে অবশ্যই এই পাতলা পাতগুলা দিতে হবে, এটা ফরগিভেন অবশ্যই। তো আমি যদি অন্য পাশে একটাও না দেই, অন্য পাশে জাস্ট র রেখে দিই, তাহলে কিন্তু আমার মেশিনটা আনস্টেবল থাকবে, কারণ এটা কিন্তু জাস্ট মেটালটা ফ্লোরের উপর আছে। এই জন্য দুই পাশেই কিন্তু আমার প্যাকেজ দিতে হবে। ফার্স্টে যা আমি করব, আমি একটা হাইড্রোলিক জ্যাক নিব। এই হাইড্রোলিক জ্যাকটা কি? হাইড্রোলিক জ্যাক একটা হচ্ছে আমাদের, আমরা যাদের গাড়ি আছে তারা ইয়ে করি, যখন ফ্ল্যাট টায়ার হয় অথবা টায়ার পাঞ্চার হয়ে যায়, আমরা অথবা আমরা দেখছি অনেকে আমাদের যে গাড়ি আছে তাদের, যে আমরা একটা হাইড্রোলিক জ্যাক থাকে বা একটা জ্যাক থাকে, যে জ্যাকটা দিয়ে আমরা হচ্ছে গাড়িটা উপর করি, উপর করে চাকাটা খুলি, চাকাটা রাখি। সেম জিনিসটা মেশিনের ক্ষেত্রে করা হয়। তো এখানে হচ্ছে এই যে দ্বন্দ্বটা আছে, এটা যখন আমরা উপর নিচে করব, তখন হচ্ছে কি আমাদের এই মেশিনটা এখানে দিয়ে দিয়ে আমাদের উপরে উঠবে। তো জাস্ট মেশিনটা উপরে তুললাম, তুলে আমি কি করব, এখানে যে উঁচু পাশ, মেশিনের যে উঁচু সাইডে, এখানে জাস্ট একটা পাতলা প্যাকিং দিয়ে দিব, দিলাম, দিয়ে নামালাম। নামিয়ে অন্য সাইডেও আমি যে পাশটা একটু নিচু হয়েছিল, ওই সাইডে কিন্তু আমার মাল্টিপল প্যাকিং দিতে হবে। দেওয়ার পরে অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনার কিছুটা আন্দাজের উপর করতে হবে, কারণ এটা মেজারমেন্ট করার উপায় নাই যে এক্স্যাক্টলি কয়টা লাগবে। আপনি এগুলো প্রতিটা 0.25 ইঞ্চ করে, সেন্টিমিটার করে, আমার এক্স্যাক্টলি মনে নাই তো, এরকম মেজারমেন্টে থাকে। তো বিভিন্ন মেজারমেন্টের আছে আর কি, একটু মোটা আছে, একটু চিকন আছে। তো এই বেসিসে আমি করে দিব, দিয়ে আমি আবার মেজারমেন্ট করব যে আমার মাঝখানে দিয়ে যে আমার একটা ব্যালেন্স হয়েছে কিনা এই ওয়াটার লেভেলারটা দিয়ে। যদি ব্যালেন্স হয়ে যায় তাইলে তো ওকে, কিন্তু যদি ব্যালেন্স না হয় তাহলে কি আমি আরো হচ্ছে এই পাশে অথবা ওই পাশে আমার প্যাকিংস দিতে হবে, দিয়ে কি আমার মেশিনটা ব্যালেন্স করতে হবে। এই প্রসেসটা একটু টাইম লাগে, কারণ আমার এটা হচ্ছে অনেকটা কি বলা যায়, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মতো, যে আমি ফিডব্যাক নিচ্ছি, ফিডব্যাক নিয়ে আমি দেখতেছি যেটা আসলে ঠিক হয়েছে কিনা। ট্রায়াল এন্ড এরর, ট্রায়াল এন্ড এরর করে আমি কাজটা করতেছি। এই প্রসেসে আমি মেশিনটা ব্যালেন্স করলাম। মাঝে মাঝে যেটা হয় যে খুব ভালোই রকম মেশিন আনস্টেবল থাকে, দেখা যায় এক পাশে একটু বেশি নিচু অন্য পাশে তুলনা। এখন দেখা যায় ওই জায়গাতে হয়তো আমার এরকম 4-5টা আমার প্যাকিংস দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি 4-5টা প্যাকিংস দিব না। কেন দিব না? কারণ এগুলো তো আলটিমেটলি পাতলা পাত, মেশিনের ইন্ট্রিগাল পার্ট না, তাই না? তো আমি যদি খুব বেশি অ্যামাউন্টের ইয়ে দিয়ে দিই, দুই পাশে দেখা যায় আমি প্রায় 5টার মতো করে আমি এরকম লোহার পাত দিয়ে দিছি, মেশিন কোনোভাবেই স্টেবল থাকবে না এইভাবে। তো ওইরকম সিচুয়েশনে যেটা করা হয় যে আমরা মেশিন নিচে গ্রাইন্ডিং করি। এই ফ্লোরটা যে আছে, এই প্রতিটা পায়ের নিচে এই ফ্লোর গুলাতে আমাদের একটা গ্রাইন্ডার, আমরা যে যে টাইলস কাটার যে মেশিন গুলো দেখছি ওগুলা দিয়ে আমরা গ্রাইন্ডিং করে ফ্লোরটা কিছুটা একটা গর্তের মতো করে দিই, পাতলা খুবই অল্প লেভেলে। ওইখানে আমরা হচ্ছে মেশিনটা বসাই। বসালে কি হয়, আমাদের সলিড একটা গ্রাউন্ড পেয়ে যাবে মেশিনটা রাখার জন্য। তো যদি ছোটখাটো লেভেলের অসামঞ্জস্য থাকে দুই পাশের ভিতরে, তখন আমি প্যাকিংস দিই, তো ওই পাতলা পাতগুলা দিই, দিয়ে দুই পাশ ব্যালেন্স করি। কিন্তু যদি খুব বেশি হয় তখন কি করি, আমরা গ্রাইন্ডিং করে মেশিনটা বসাই। আচ্ছা, নেক্সট আমার যে কাজটা আছে এটা হচ্ছে, এই পাতলা পাতগুলো তো আমি বসাইলাম, বসিয়ে তো আর আমি এভাবে রেখে দিব না, কারণ মেশিনগুলো যেটা বললাম আবার যে 900-1000 RPM এ আমার চলবে, খুবই হেভি মেশিন। তো আমরা এই পাতলা পাতগুলাকে সেটেল করে দেওয়ার জন্য আমরা হচ্ছে অ্যারালডাইট নামে একটা হার্ডেনার আছে এবং রেজিন আছে, এই দুটার মিক্সচার 50% 50% করে আমরা এই যে এই মিক্সচারটা, এখানে যদি আমি একটু জুম ইন করি, এই যে এরকম একটা মিক্সচার করে আমরা এখানে দিয়ে দিই। দিয়ে দিলে কি হয়, এটা একদম শক্ত হয়ে এই পাতলা পাতগুলা লেগে যায়। মেশিন যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু ফাইন, কিন্তু যদি ব্যালেন্স না থাকে আমাদের এই কাজটা করতে হয়। আমাদের এই আঠা, এটা আমরা আঠা বলি আর কি ফ্যাক্টরিতে, সিম্পল ল্যাঙ্গুয়েজে। তো এই আঠাটা দিয়ে আমাদের মেশিনটাকে একদম স্টেবল ভাবে বসিয়ে দিতে হয়। এবং একই সাথে হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের প্যাকেট, অ্যারালডাইড হার্ডেনার এন্ড রেজিন। তো এই দুটো দিয়ে আমি কাজ করি আর কি। তাহলে আমার মেশিন বসানোর কাজ হয়ে গেল। এটা একদম প্রথম কাজ, এটা ফরজ প্রথম কাজ আমার করতেই হবে, কারণ এটা বাদে আমি মেশিনে বাকি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। আমি যদি বাকি অ্যাডজাস্টমেন্টগুলো করে ফেলি, আমি এই কাজটা পরে আর করতে পারবো না। তো মেশিন লেভেল করে বসানো এটা খুবই ইম্পর্টেন্ট কাজ। অ্যান্ড এক একজন যখন সার্ভিস ইঞ্জিনিয়ার থাকে, তাদের কিন্তু জাস্ট একটা মেশিনের জন্য এটা করতে হয় না। ফ্যাক্টরিতে দেখা যায় 36টা মেশিন আসছে, 40টা মেশিন আসছে, প্রতিটায় কাজ করতে হয় আর কি। এই হচ্ছে পার্টস। তো এই অবশ্যই আঠাগুলো আমরা দেই না, আমরা আমাদের ফোরম্যান থাকে, ফিটার থাকে, তাদেরকে আমরা বলি আর কি কাজটা করতে, আমরাও হচ্ছে হেল্প করি। তো
আমার মেশিন লেভেলিং এর কাজ হয়ে গেল, একটা মেশিন আমি ফ্যাক্টরিতে আনলাম, এই মেশিন লেভেল করে আমি বসাতে পারছি। সেকেন্ড যে কাজটা হচ্ছে, এখন এই জিনিসটার মধ্যে একটু আমাদের এরপরের যে পার্টগুলো আসবে এগুলোর মধ্যে আমরা আগে পিছিয়ে করতে পারি। যেহেতু প্রথম কাজটা, মেইন কাজটা আমার হয়ে গেছে, পরের কাজগুলা আমি কোনটা আগে করতে পারি কোনটা পরে করতে পারি, কমপ্লিটলি ফাইন। তো দ্বিতীয় কাজ যেটা হচ্ছে আমাদের কন্ট্রোল বক্সের সাপোর্ট অ্যাটাচমেন্ট। তো প্রথমে যেটা হয় যে কন্ট্রোল বক্সের যে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমি সরি, কথা বলছিলাম, কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা প্রথম পার্টটা নিয়ে? আচ্ছা, যদি না থাকে আমরা আগাতে পারি। আচ্ছা, আমি সেকেন্ড কাজ রিকোয়েস্ট হচ্ছে, করবো যে যাদের মাইক অন আছে কাইন্ডলি মাইকটা অফ রাখার জন্য। আচ্ছা, তো কন্টিনিউ আমরা করুন। জি, ধন্যবাদ রিয়াদ স্যার। আচ্ছা, তো আমাদের কন্ট্রোল বক্সের সাপোর্ট যে অ্যাটাচমেন্ট আছে, তো কন্ট্রোল বক্সে যেটা হয় যে কন্ট্রোল বক্সের দরজাটা আমরা, মানে কন্ট্রোল বক্স, প্রথমে আমি ডেফিনিশন দিই। কন্ট্রোল বক্স যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটগুলো থাকে একটা লুমের। তো আমরা হয়তো বুটিক্সের লেভেল স্পিনিং মেশিন দেখছি, স্পিনিং মেশিনের এগুলো অনেক বড় থাকে, বিশাল থাকে। তো ওরকম না, কন্ট্রোল বক্সটা মোটামুটি সাইডে ছোট একটা পার্ট, মানে একটা বক্সের মতো থাকে আর কি। তো ওইটার দরজাটা ঠিক মতো লাগে না আর কি, প্রথম যখন আনা হয় দরজাটা ঠিক মতো অ্যাডজাস্ট করা থাকে না। তো যেই জন্য আমাদের যেটা করতে হয় যে দুই দরজা এবং দুই পাশটাকে একটু অ্যালাইনমেন্টে আনতে হয়। তো এটা খুব সিম্পল কাজ, যেটা আমরা করি যে আমরা এই কন্ট্রোল বক্স খুললে আমরা যদি এয়ার জেট লুম কখন দেখি, আমরা এক্স্যাক্টলি সেম ডিজাইন দেখবো, ভিতরে এরকম এই পাশে একটা স্ক্রু থাকে, এই স্ক্রুটা লুজ করে আমরা হচ্ছে এই ভিতরে একটা নাট লুজ করি। তারপরে হচ্ছে এই পায়াটা দিয়ে আসলে আমাদের কন্ট্রোল বক্সের দরজাটার অ্যালাইনমেন্টটা সেট হয় আর কি। তো এটাকে আমরা বলি জ্যাক বোল্ট নাট, এবং মানে ভিতরে আটকানোর জন্য লক নাট বলি। নিচেরটা হচ্ছে জ্যাক বোল্ট নাট, উপরটা লক নাট, আর নিচে হচ্ছে ওয়াশার থাকে। ওয়াশারের পারপাস আমরা জানি তো, ওয়াশার আমরা যে বিভিন্ন কাজে ইউজ করি, আমরা যে মেটাল, আমরা যে বিভিন্ন স্ক্রু দেওয়ার সময় নিচে ওয়াশার দিই, ওয়াশারের কাজটা আমাকে কি বলতে পারবেন? ওয়াশারটা কেন ব্যবহার করা হয় বিভিন্ন মেশিনে? সবখানে আমরা ব্যবহার করি, খাট, আলমারি, সবখানে আমরা স্ক্রু এর নিচে একটা ওয়াশার ইউজ করি। এটার মেইন কাজটা কি, যদি কেউ আমরা বলতে পারি? আচ্ছা, আহ, ঠিক আছে, আমি বলছি। তো ওয়াশারের যে পারপাসটা, যে কাজটা করা হয়, ওয়াশার হচ্ছে আমাদের যে লোডটা থাকে এটা ডিস্ট্রিবিউট করে দেয়। আমার দেখা যায় আমি একটা পার্টিকুলার অংশে আমি স্ক্রু দিয়ে টাইট করছি, তো ওখানে কিন্তু লোডটা ঠিক মতো ডিস্ট্রিবিউট হয় না, মানে মাঝখানে সেন্ট্রাল পয়েন্টে লোডটা থেকে যায়। তো আমি যদি চাই যে ওই পাশটাকে একটু ব্রডলি আমি লোডটা ডিস্ট্রিবিউট করে কভার করব, টাইট করব, তখন হচ্ছে আমাদের ওয়াশার ইউজ করা হয় আর কি। এই জন্য ফ্যাক্টরি মেশিনারিতে যেখানেই আমাদের নাট ইউজ করা সেখানে আমাদের কি একটা ওয়াশার থাকে। আচ্ছা, যে সাইড আলাম। তো আমরা এই জ্যাক বোল্ট নাটটাকে টাইট করার মাধ্যমে আসলে দরজাটা উঁচু নিচু করি আর কি। এখানে যদি আমি একটু এই জায়গাটা টাইট করি, বিষয়টা এরকম যে আমাদের একটা স্ক্রু আছে, স্ক্রুটা যদি টাইট করি তাহলে কি আমার এই এই নাটটা হচ্ছে আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, এভাবে হচ্ছে আমরা উপরে নিচে করি আর কি। তো এই ভিতরে যে জ্যাক বোল্ট নাট আছে এটা ঘোরানোর মাধ্যমে আমরা কি, আমরা দরজাটা উপর নিচে করি। এবং করার পরে আমরা যে কাজটা করি যে আমরা দেখি এই আমার কন্ট্রোল বক্স আর এটার দরজাটা যে আছে এটা অ্যালাইনড হয়েছে কিনা। যদি ঠিক মতো স্মুথলি লাগে, ইয়া হয়, তাহলে কখন কি আমরা হচ্ছে এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে আমরা একটা কি আছে, কি এর মাধ্যমে কন্ট্রোল বক্সটা বন্ধ করে দিই। তো এটা খুব বেসিক একটা কাজ। আচ্ছা, প্রেস প্রেস রোলার, একটা রোলার আছে আমাদের। এটা কোন জায়গাতে থাকে আমাদের মেশিনের? এটা থাকে হচ্ছে আমাদের টেক আপ রোলারের অংশে, যেখানে হচ্ছে আমরা ফাইনালি ফেব্রিকটা ফাইনাল একদম প্রোডাক্ট হিসেবে পাই আর কি। তো একটা আমি দেখাবো আসলে কিভাবে অ্যারেঞ্জমেন্টটা করা হয় প্রেস রোলারের সাথে, এটা পরে আমি আসছি। তবে আহ, এই প্রেস রোলার পার হয়ে হচ্ছে ফেব্রিকটা একদম ইউনিফর্ম একটা প্রেশারের মাধ্যমে আমাদের টেক আপ যে রোলার রোলার মধ্যে আসে আর কি, ওখানে আবার ফেব্রিকটা পেঁচানো হয়। তো প্রেস রোলার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এটা যদিও ওরা একদম নর্মালি আমাদের দিয়ে দেয়, বাট প্রেশারটা আসলে কিরকম হবে, কোন পাশ থেকে কিরকম প্রেশার হবে, এই জিনিসটা আমাদের কি করতে হয়, আমাদের সেট করে দিতে হয়। এবং এই প্রেশারটা আসলে কিসের মাধ্যমে পাওয়া হয়? এটা হচ্ছে স্প্রিং এর মাধ্যমে প্রেশারটা আসে। এখন স্প্রিং আমাদের বসানো আছে এখানে, স্প্রিংটা কতটুকু টাইট করব, কতটুকু লুজ করব, তার বেসিসে কিন্তু এই প্রেস রোলারের প্রেশারগুলো ডিফাইন। তো আমাদের যে বটম প্রেস রোলার আছে, এই যে এই পাশটা যেটা আছে, আমি জানি না আমার কাজসুর কাজসুর দেখা যাচ্ছে কিনা, এই বটম প্রেস রোলারটার উপর হচ্ছে আমরা
যেই বোল্ট, এই স্প্রিংটা আছে সেকেন্ড পিকচারে, সেখানে আমরা একটা 25 মিলিমিটার এই যে এই নাটটাকে হচ্ছে আমরা টাইট করি, এবং আমরা মেজারমেন্ট করে দেখি যে এই বেসের সাথে আমার এই নাটের এই অংশটার 25 মিলিমিটার গ্যাপ আছে কিনা। 25 মিলিমিটার যদি গ্যাপ থাকে তাহলে বটম প্রেস রোলার যে পর্যাপ্ত প্রেসারটা, এটা কিন্তু সেট হয়ে যায়। আর টপ যে প্রেস রোলারটা আছে এই পাশে, ওটারও কিন্তু একটা স্প্রিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্রিংটার সাথে একটা নাট কানেক্ট। ওটাতে আমরা 23 মিলিমিটারের একটা গ্যাপ রাখি। তো দুইটাতে দুই রকম। এখন কেন 23 মিলিমিটার, কেন 25 মিলিমিটার, এটা টোটালি হচ্ছে টয়োটার যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের সেট করা। তাদের হয়তো দেখা গেছে যে এই প্রেসারে রাখলে ফেব্রিকের উপর কোয়ালিটিটা ভালো থাকে, এটা হচ্ছে ওই রিসার্চে হয়তো আসছে। তো আমাদের নলেজে এতটুকু আছে আর কি। আচ্ছা, এই ছোট একটা কাজ করা হলো, এই কাজটা আমরা খুবই সহজে করতে পারি, খুবই সিম্পল একটা কাজ। জাস্ট হচ্ছে প্রেস সোলার প্রেসারগুলো, এই দুইটা জিনিস টাইট করে। আমার মনে আছে আমি যখন ইঞ্জিনিয়ার হিসেবে গিয়েছিলাম, প্রথম কাজটা আমার এটা ছিল, যে সবগুলো মেশিনে আসলে এই ব্যাপারটা ইনশিওর করা যে আসলে প্রেসারটা সেম আছে, এই 25 মিলিমিটার আর 23 মিলিমিটারের ইয়ে করা আছে। আচ্ছা, বিম কার্টেন অ্যাটাচমেন্ট। আচ্ছা, বিম কার্টেন বলতে একটা জিনিস আছে, যে একটা পাতলা প্লাস্টিকের ট্রান্সপারেন্ট পর্দা থাকে। এটা কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের ওই সুতার বিমটার উপরে থাকে আর কি। কেন থাকে? কারণ ধরা যাক আমাদের যখন উইভিং মিলটার পরিবেশটা আপনাকে একটু বুঝাই যদি। উইভিং মিলে হচ্ছে প্রচন্ড শব্দ থাকে, প্রথম কথা প্রায় 100 ডেসিবেলের মতো, এবং প্রচুর তুলার ফ্লাফ হচ্ছে আকাশে বাতাসে উড়তে থাকে। যদি খুব ভালো ফ্যাক্টরি হয় তাইলে হচ্ছে আমাদের ভালো সাকশন সিস্টেম থাকে, যার কারণে মানে বাট কিন্তু প্রচুর তুলা কিন্তু উড়ে। এবং এই তুলাগুলো যখন উড়ে, এগুলো উড়ে উড়ে কিন্তু জাস্ট আমাদের মুখে এসে লাগে না, এগুলো এই সুতার উপর গিয়েও পড়ে, ওয়ারপিয়ান যেগুলো আছে সেগুলোর উপরও পড়ে। এবং পড়লে যেটা হয় যে এটা যখন আমাদের শেডিং হবে, পিকিং হবে, বিটাপ হবে, এই আলগা সুতাগুলো পড়ার কারণে এগুলোর মধ্যে আবার অনেক ইম্পিউরিটি থাকে, এগুলা সুতার মধ্যে গিয়ে মিশে। এগুলোর কারণে কিন্তু কি হয়, আমাদের যেটা হয় যে সুতা ভেঙে যেতে পারে, সুতা ড্যামেজ হইতে পারে, সুতার মধ্যে হেয়ারিনেস তৈরি হইতে পারে। তো এগুলো প্রিভেন্ট করার জন্য কি আমাদের উইভার্স যে বিমটা আছে, যেটা মাধ্যমে সুতাটা সাপ্লাই দিই, ওটার উপর একটা কার্টেন রাখা হয়। যে কার্টেনটার উপরে আসলে সবগুলা তুলা পড়ে, যার কারণে কি ভিতরের সুতাগুলো প্রোটেক্টেড থাকে। এখন হ্যাঁ, অবশ্যই পুরো মেশিনে তো আমি তুলার ফ্লাফ গুলোকে প্রোটেক্ট করতে পারি না। ওগুলোর জন্য সবসময় ওয়ার্কাররা এয়ার জেট গান দিয়ে ইয়ে করতে থাকে, আহ, বাতাস কম্প্রেসড এয়ার দিতে থাকে যাতে তুলাগুলো সরে যায়। কিন্তু একদম বেস লেভেলে যখন আমি সুতাটা রিভার্স বিম থেকে আনছি, ওখানেই যাতে ড্যামেজ না হয়ে যায়, এই জন্য আমি একটা বিম কার্টেন রাখি। আচ্ছা, বিম কার্টেনের একটা অ্যাডজাস্টমেন্ট আছে। বিম কার্টেনের আহ, একটা একটা টেনশন থ্রেডের মধ্যে থাকে, এই যে থ্রেডটার সাথে হচ্ছে বিম কার্টেনটা অ্যাটাচমেন্ট থাকে। এখন দুই রোলারের প্রেস রোলারের মাঝ বরাবর থাকে আর কি আমাদের একদম, কি বলা যায়, বিম কার্টেনের যে সুতাটা, যে থ্রেডটা থাকে, এটা দুই এর মাঝখানে থাকে। আমাদের যে পারপাসটা হচ্ছে এখানে ধরেন এই যে কার্টেন হোল্ডার একটা নাট আছে, কার্টেন হোল্ডার থ্রেড হচ্ছে এটা, লক নাট আছে। তো এই বিম কার্টন হচ্ছে এই পাতলা ট্রান্সপারেন্ট পর্দাটা, এখানে আপনি দেখতে পাচ্ছেন কি আমি জানি না। তো দুইটা প্রেস রোলার থেকে এটা ডিস্টেন্স 10 মিলিমিটার রাখতে হয়। তো আমরা এইভাবে এটাকে টাইট করি। এখন এটা টাইট করলে আসলে এই ডিস্টেন্স কিভাবে আসলে ম্যানেজ হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। ধরা যাক আহ আমি যদি আমার মোবাইলের ইয়েটা দেখাই, আমি জানি না আমার ভিডিও কি দেখা যাচ্ছে রিয়াদ স্যার? আমাকে দেখা ক্যামেরায় যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ধরা যাক আমার হচ্ছে এটা হচ্ছে আমার বিম কার্টেনের থ্রেড। তো আমি যখন এই দুই পাশে টাইট করতে থাকবো, তখন কি আমার মাঝখানে টেনশনটা বাড়বে। টেনশনটা বাড়লে কিন্তু এটা আরো স্ট্রেট হয়ে যাবে। স্ট্রেট হলে যেটা হবে যে এই পাশে আর এই পাশে যে প্রেস রোলারটা আছে, এটার মাঝখানে কিন্তু আমার ইস্যু তারা এই অবস্থা থেকে এই বরাবর এসে পড়বে। তখন আসলে আমি এনশিওর করবো 10 মিলিমিটার ডিফারেন্স আছে কিনা। যদি থাকে তার মানে কি আমার বিম কার্টেনটা প্রপার অবস্থায় আছে, বিম কার্টেনটা আমি অবশ্যই চাই না ঝুলে থাকুক। তো এটা খুব সিম্পল একটা কাজ, এটা আমরা করলাম। এবার আসি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজে। এটা খুবই খুবই কষ্টের একটা কাজ আসলে, বেল্ট অ্যাডজাস্টমেন্ট করা। এখন যে কাজটা আমার খুব কষ্ট লাগতো, যে টয়োটা থেকে যখন আসলে মেশিনটা দেওয়া হয়, তখন বেল্টটা অ্যাডজাস্টমেন্ট করে দেয় না। ওরা হচ্ছে বেল্টটা জাস্ট এমনি পুলির উপর জাস্ট বেল্টটা ফেলে রাখে, ভিতরে এমনি পড়া অবস্থা থাকে। এখন বেল্টের সাথে যদি পুলির কানেকশন না থাকে, তাহলে মানে সরি, বেল্টের সাথে পুলি না, আমার যে মোটর, দুইটা পুলি আছে এখানে। দুইটা পুলি না, দুইটা, হ্যাঁ দুইটা পুলি আছে, একটা হচ্ছে মোটর পুলি, একটা হচ্ছে মেশিন পুলি। তো মোটর পুলির মোশন থেকে আবার মেশিনের যে টোটাল মোশনটা, সেটা কি হবে, ওই মোশনটা কিন্তু আরেকটা হচ্ছে এখানে এই এই গিয়ার
গিয়ারটা হচ্ছে আমার পায়, এবং ওটার উপরে আমি হচ্ছে আমাদের ভি ভি গ্রুপ যে আমাদের ইয়াগুলো আছে, ওই ধরনের একটা ইয়ে দিই। এখন ভি গ্রুপ আমরা দুই রকম আছে, একটা হচ্ছে লম্বা লম্বি ভি গ্রুপ কাটা, এখানে হচ্ছে আমাদের সাইড ওয়াইজ কাটা। আমি জানি না জুম করলে দেখা যাবে কিনা, এই যে এরকম থাকে আর কি আমাদের এই ইয়াগুলা। আচ্ছা, তো এই পুলিটা আমরা, আচ্ছা হ্যাঁ, যে টিপিক্যাল ভি গ্রুপে অ্যাকচুয়ালি আমার এক্স্যাক্টলি খেয়াল ছিল না। তো এই যে ভি গ্রুপ করা আমাদের পুলিটা থাকে, আর উপরে হচ্ছে আমাদের ভি গ্রুপ করা নিচে এরকম থাকে আর কি, নিচে হচ্ছে ভি এর মতো কাটা কাটা একটা বেল থাকে। তো এই দুইটা মেশিন পুলির সাথে আমরা, মোটর পুলির সাথে হচ্ছে আমরা এই মেশিন পুলিটা কানেকশন করি। এটা হচ্ছে আমার মেশিন পুলি, যেটা হচ্ছে টোটাল লুমের টোটাল মোশনটা আমাকে এখানে দিবে আর কি। আর এখানটা হচ্ছে আমাদের মোটর, এই মোটর থেকে আমাদের মেশিন পুলিতে মোশনটা যায়। তো এই বেলটা আসলে অ্যাডজাস্টমেন্ট করা থাকে না। এখন ধরা যাক মোটর পুলি ঘুরতেছে, মেশিন পুলিও ঘুরবে, কিন্তু আসলে কিরকম টেনশনে থাকবে, কিভাবে অ্যাডজাস্টমেন্ট হবে, এই জিনিসটা আমাদের ঠিক করতে হবে। প্রথম কাজ, আমাদের এই পাশটা কিন্তু ঢাকা থাকে, তো আমাদের এই পাশের যে অ্যারেঞ্জমেন্ট গুলো আছে, মেশিন ইনস্টলেশন সবচেয়ে পেইনফুল পার্ট হচ্ছে এটাই, যে প্রতিটা পার্ট আসলে প্রথমে সবকিছু খুলে আমাদের দেখতে হয়, দেখে সেট আপ করতে হয়, তারপর আবার সবকিছু আগের মতো কভার টভার সবকিছু অ্যালাইনমেন্ট মানে সবকিছু সেট আপ করতে হয়। তো এই পার্টটা একটু পেইনফুল আর কি। যাই হোক, তো এখানে আমরা সাইডের কভার গুলা খুললাম, সবকিছু খুললাম, ওকে ফাইন। খোলার পর আমরা দেখতে পেলাম যে এখানে এই মেশিন পুলি আছে, আর ওই পাশে মোটর পুলি আছে। এটা হচ্ছে আমাদের মোটরের কভারটা। তো মোটরের কভার খুলবো, সাইডের কভারিং গুলা খুলবো, সবকিছু খুললাম। খুলে এখানে যে মোটরটা আছে, এই মোটরটার নিচে আমরা হচ্ছে এই দুইটা বোল্ট আছে, এটাকে বলে আমরা বলি মোটর বেড ক্ল্যাম্পিং বোল্টস। এই দুইটা বোল্টকে আমরা হচ্ছে লুজেন করে দেব। কেন লুজেন করব? কারণ ধরা যাক আমাদের এটা হচ্ছে আমাদের মোটর, আর এটা হচ্ছে মেশিন, দুইটার মাঝখানে আমি কানেকশন করছি। তো দুইটার মাঝখানে যে বেলটা আছে, এই বেলটাকে যদি আমি টেনশন বাড়াইতে কমাতে চাই, আমি কি করতে পারি? অনেকটা বিষয়টা এরকম ধরেন যে আহ, দড়ি খেলায় যে যেটা হয় যে দুই পাশে দুই দল থাকে, তো দড়ির মধ্যে টেনশন কিরকম হবে, টেনশনের বাড়াইতে হলে কি করতে পারি? আমি যেটা করতে পারি যে এক দলকে বলতে পারি তোমরা স্থির থাকো, ওরা দড়ি ধরে আছে। আরেক পাশে যারা থাকে তারা কি করে, তারা বলতে পারি যে তোমরা আরেকটু ওই পাশে যাও, একটু দূরে যাও। দূরে গেলে কি হবে, তখন হচ্ছে সুতার টেনশনটা বাড়বে, যে এই পাশে এই দল স্থির অবস্থায় আছে, আর ওই পাশে কি দলটা হচ্ছে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, তাইলে কি আমার এখানে টেনশনটা আস্তে আস্তে বাড়বে। তো এটাকে আমরা যদি ধরি যে এটা হচ্ছে আমাদের মেশিন পুলি, আর এটা হচ্ছে আমাদের মোটর পুলি, আমি কি করব, মোটরটাকে একটা সার্টেন হাইটে নিব। হাইটে নিলে কি হবে, আমার এখানে টেনশনটা আস্তে আস্তে বাড়বে। আমি যদি ডাউন করি তাহলে হচ্ছে কি আমার এটা লুজ হবে, যদি উপরে উঠাই তাহলে কি আবার টাইট হবে। তো মোটরটা আপ ডাউন করার একটা অ্যারেঞ্জমেন্ট আমার মেশিনের মধ্যে থাকে। তো প্রথমে আমরা কি করি, মোটরটাও সেট করা আছে এই মোটর ক্ল্যাম্প বেড ক্ল্যাম্পিং বোল্টের মাধ্যমে। তো এটা আমরা খুলে মোটরটাকে একটু লুজ করি। এটা কিন্তু আমরা মোটরটা খুলে ফেলি না, কারণ এটা খুবই হেভি মোটর, এটা খুললে আর লাগাতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটাকে আমরা একটু লুজ করি, লুজ করে আমরা আসলে টাইট করার ব্যবস্থা করি। কিভাবে করি আমরা দেখাচ্ছি। আচ্ছা, তো মোটর বেড ক্ল্যাম্পিং বলটা আমি লুজ করলাম, ভালো কথা। করার পরে এই মোটরটা একটু একটু মুভেবল হইলো। সরি, আমি একটু হেড পেজে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখি এখানে কোনো অয়েল টয়েল আছে কিনা, এটা আমরা ক্লিন করি আর কি, কারণ থাকলে সমস্যা আছে। আর ভি বেলটা আমরা পুলির উপরে বসাই, ফার্স্টে বসাইলাম, ওকে। এখানে দুইটা টেনশন পুলি আছে, এগুলা জাস্ট ডেড ওয়েট টাইপের আর কি, এগুলোর মধ্যে কোনো এক্সট্রা মোশন নাই, পজিটিভ কোনো মোশন নাই এগুলোর ভিতরে, জাস্ট ডেড ওয়েট দুইটা পুলি। তো এই দুইটা হচ্ছে পড়ে থাকে নিচে বেল্টের উপর হেলান দিয়ে। তো আমরা যেটা করি, আমরা দুইটার মাঝখানে আনি, মাঝখানে এনে এই যে আমরা দেখতে পাচ্ছি কিনা, এখানে দুইটা ইয়ের মতো আছে, এলএন কি স্লটের মতো আছে। তো এই স্লটটা হচ্ছে আমাদের এটার জন্য, আর এই স্লটটা হচ্ছে এটার জন্য। তো এখানে হয়তো আমরা দুইটাকে একটু টাইট করে মাঝখানে এনে রাখি, কারণ আমরা চাই না আসলে এই দুইটা জিনিস এই বেল্টের টেনশনের কোনো ইম্প্যাক্ট ফেলুক। আমি বেল্টের টেনশন এখন সেট করব, মাঝখানে গুলো আমি চাই না কোনো ধরনের ইফেক্ট করুক পুরো মধ্যে। এটা হচ্ছে আমার ভি বেল্ট। আর আরো কিছু পার্ট যদি থাকে, এটা হচ্ছে আমাদের ড্রাইভিং পুলি অথবা মেশিন পুলি, যেটা আপনি বলতে চান। আর এইটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট বোর্ড। এই যে দেখা যাচ্ছে আমার মোটর, এই মোটরের ঠিক নিচে হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট বোর্ড। আমি অ্যাডজাস্টমেন্ট বোর্ডটা যদি একটু উপরে উঠাই তাহলে কি হবে, মোটরটা একটু উপরে উঠবে। আমি যে একটু আগে এক্সাম্পল দেখাইলাম, মোটর উপরে উঠলে কি এখানে টেনশন বাড়বে, মোটর যদি নিচে নামে টেনশন কমবে। তো আমার কাজ হচ্ছে মেইনলি কি এখন, এই অ্যাডজাস্টমেন্ট বোর্ডটা সেট আপ করার মাধ্যমে এখানে টেনশনটা সেট করা। ওকে, তো আমি কি করব এখন, আমি হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্ট বোল্টটা আছে যে, এটা আমি আস্তে আস্তে টাইট করব।
টাইট করে আমি যেটা দেখবো যে এই বেলটার মধ্যে টেনশন কত আছে। এখন এই মেশিনটা আমাকে দেওয়া হয়েছে, এটা দিয়ে আমাদের টেনশন আসলে মেজার করা যায়, যে টেনশন আসলে কত হার্টস। টেনশন আবার হার্টস কেমন হয়, এখানে মেইনলি আমরা টেনশন মেজার করি না, আমি যে ইন্টারেস্টিং একটা কাজ করি, আমি যদি আপনাকে দেখাই। ধরেন এটা আমার ভি বেল্ট পুলি আছে, ওকে সুন্দর। ভি বেল্ট পুলির উপরে আমি, ধরা যাক আমার ফোনটা হচ্ছে আমার এই টেনশন গজ, টেনশন গজটা আমি ধরবো, ধরলাম। ধরে টেনশন গজ থেকে যেটা হবে যে একটা লেজার লাইট এসে এই বেল্টের উপর পড়বে। ওকে, ভালো কথা। আমি যেটা করবো, এই বেল্টটা তো আমি টাইট করছি, টাইট করার পরে আমি বেল্টের উপর হালকা করে এরকম একটু চাপ দিব, পাতলা চাপ দিব, ঠিক আছে, আলতো করে একটা চাপ দিব। চাপ দিলে এই বেল্টটা একটু কাঁপবে, ঠিক আছে। এখন এই কাঁপাটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, ধরা যায় আমার এখানে একটা পাতলা এভাবে লুজ করে আমি রাখছি তারটাকে, আমি যদি দেই, এটা এই যে হালকা একটু ফ্রিকোয়েন্সিতে কাঁপলো। বাট আমি যদি একদম টাইট অবস্থায় এখানে দেই, তাহলে কি এটা খুব হাই ফ্রিকোয়েন্সিতে কাঁপবে না, যত টাইট হবে তত কি, তত আমার কাঁপার ফ্রিকোয়েন্সিটা হাই হবে। যদি লুজ হয়, জাস্ট আমি একটু ইয়া দিলে জাস্ট হালকা একটু কাঁপলো। তো এই কাঁপাটার উপর মানে কতটুকু কাঁপলো, আমি যদি আঙ্গুল দিয়ে যখন একটু নাড়া দিলাম, এটার উপর বেস করে আমরা আসলে মেজার করি যে এখানে টেনশনটা প্রপার আছে কিনা। এন্ড এই যে আমার টেনশন গজটা আছে, ও হচ্ছে কি এই কম্পনটা কত হার্টস, এটা মেজারমেন্ট করে এই লেজার লাইটটা ফালানোর মাধ্যমে। তো আমি হচ্ছে প্রপারলি টাইট করলাম, টাইট করে আমরা হচ্ছে ইয়া করি, এই হালকা করে একটু চাপ দিই তারটার ওই বেল্টটার উপরে, তখন হচ্ছে কি আমার বেল্টটা কাঁপে। আমি দেখি মাঝে মাঝে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে হয় 60 হয়ে আছে অথবা 75 হয়ে আছে, হয় বেশি টাইট করে ফেলছি, কম টাইট করে ফেলছি। তখন আমি এটা অ্যাডজাস্টমেন্ট করি কি, আমরা এটাকে 67 হার্টজ জানি, যেমন এখানে দেখা যাচ্ছে 65 হার্টজ এখানে দেখাচ্ছে, তার মানে কি আমার আর একটু টাইট করতে হবে এই বেলটাকে। তাহলে আমি অ্যাডজাস্টমেন্ট বলটা আর একটু কি করব, একটু ভিতরে ঢোকাবো, তাহলে কি হবে, মোটরটা একটু উপরে উঠবে এবং কি বেলটার টাইট আর একটু বেশি হবে। এভাবে হচ্ছে আমার মেশিন পুলি আর মোটর পুলির মাঝখানে যে বেলটা, ওটা আমরা প্রপার টেনশনে আনি, এবং এই 67 হার্টজটা বাই ডিফল্ট আমার আনতে হবে যদি আমি চাই একদম স্মুথ মোশন মোটর থেকে আমার এই মেইন ইয়াটা থাকবে। এই হচ্ছে আমার কাজ। ওকে, এটা করার পরে আমি যখন সেট করলাম, তখন আমি কি করব, আমি একটা ক্র্যাঙ্ক হুইল আছে অন্য সাইডে, আমি এটা পরে দেখাবো। আচ্ছা, ক্র্যাঙ্ক হুইলের আগে একটা কাজ আছে, ছোট একটা কাজ আছে, যে মাঝখানে বলছি আমরা যে টেনশন হুইলগুলা আমরা মাঝখানে এনে এনে রাখছি, ওই দুইটাকে আমরা হচ্ছে এখন দুই পাশে সরায় সেট আপ করে দিব, যে এই পাশে এটা রাখবো, এই পাশে এটা দিব, করে আমি এখানে টাইট করে দিব। দুইটার মাঝখানে ডিফারেন্স কত থাকবে, বেল থেকে টেনশন পুলের মাঝখানে 1 মিলিমিটারের ডিফারেন্স থাকবে। এখন অবশ্যই 1 মিলিমিটার আমরা মাপি না, এটা মাপাটা ডিফিকাল্ট মেশিনের ফ্যাক্টরি এরকম এনভায়রনমেন্টে, এরকম সিচুয়েশনে আমরা জাস্ট আন্দাজ করি আর কি, যে ছোট্ট যদি একটু গ্যাপ থাকে, এটা হচ্ছে আমাদের 1 মিলিমিটার গ্যাপ আছে আমরা ধরে নিই। তো আহ, এই দুটার মাঝখানে আমাদের 1 মিলিমিটার গ্যাপ থাকার আগে আর কি, কেন, কারণ আমরা চাই না যে ওটা আসলে ফুললি ইম্প্যাক্ট করুক এই টেনশন পুলিগুলা এই বেলটাকে, কিন্তু যদি বেলটা লোয়ার হয়ে যায় তখন যাতে একটা সাপোর্ট দেয় আর কি, এই জন্য আমরা হচ্ছে টেনশন পুলিগুলো এখানে রাখতেছি। টেনশন পুলি আমি সেট আপ করলাম, করার পরে আমি কি করি ফাইনালি, আমি হচ্ছে একটা ঘোড়ায় রাউন্ড দিই, তারপর আমরা দেখি আসুন যে সবকিছু ঠিক মতো মোশনটা পাইছি কিনা, ম্যানুয়ালি একটা ইঞ্চিং করি আর কি। ওকে, এখন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, মাল্টি টেন্ডেম নজল অ্যাটাচমেন্ট। তো টয়টাতে হচ্ছে এফিসিয়েন্সির জন্য একটা মাল্টি টেন্ডেম নজল থাকে আর কি, যেখানে হচ্ছে 4টা নজল থাকে। তো বিষয়টা যেভাবে কাজ করে যে এই নজলের ভিতর দিয়ে হচ্ছে আমার সুতাটা যায়, যে হচ্ছে খুব হাই স্পিডে লুমের মাঝ বরাবর যায়, যে ওখান থেকে সাব নজল অথবা রিলে নজল গুলোর মাধ্যমে আমাদের পাস হয়েছে। আমি যে একটু আগে প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম, যে একজন মাঠের বাইরে থেকে একজন বেসবল বল থ্রো জোরে বল ছুঁড়ে মারলো, ও হচ্ছে মেইন নজল আর কি। তো ওর কাজ হচ্ছে মেইন সুতরাকে ছুঁড়ে মারা, তারপর বাকিরা পাস করে দিবে আর কি, যে রিলে নজল গুলো আছে। আচ্ছা, তো এই টেন্ডেম নজলের সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে এটা টোটালি মানে অ্যাসেম্বল অবস্থা, একদমই অ্যাসেম্বলড অবস্থা আসে না আর কি, মানে জাস্ট হচ্ছে একটু কোনো মতো লাগানো অবস্থায় আসে। বাট এটাকে আমার সেপারেট একটা পার্ট হিসেবে পড়ে থাকে আর কি, জাস্ট এখানে হালকা করে একটা বোল্ট দিয়ে আটকে দেওয়া থাকে, কোনোভাবে সেট আপ করা থাকে না আর কি। তো পুরো সেট আপমেন্টটা আমাদের করতে হয়, যে এই যে প্রত্যেকটা পাইপের কানেকশন, কোনটার সাথে কোনটা যাবে, অ্যান্ড কিভাবে এর একটা পাস হবে, এই সম্পূর্ণ কাজটা আমাদের করতে হয় আর কি। তো একটা সুবিধা আছে যে আমাদের প্রত্যেকটা পাইপ হচ্ছে বিভিন্ন রঙে কালার করা থাকে, এবং এই হোল্ডার গুলো বিভিন্ন কালার করা থাকে, তো আমি দেখে বুঝি আসলে কোন আমাদের কোন পাইপটা হচ্ছে কোন নজলের মধ্যে যাবে এবং যে হচ্ছে কাজ করবে আর কি ওভারঅল। আচ্ছা, আমি যদি ইয়া করি, একটা মিনিট। তো আচ্ছা ঠিক আছে, আমরা সেট আপে আসি টেন্ডেম নজল, আমি যদি একটু ছোট করি। ওকে,
আচ্ছা, যেটা করব আমি প্রথম কাজ, আমরা এই নোজল সেট আপটা নিব। একটা সেকেন্ড। এই সেট আপটা আমি নিলাম, এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা নোজলের নিয়ে, এটার একদম মাথা থেকে আমি এই বরাবর, এই যে এখানে বিভিন্ন গ্রুপ আছে বোল্ট লাগানোর জন্য, গ্রুপ থেকে আমি, গ্রুপ পর্যন্ত আমি 42 মিলিমিটারের একটা দাগ কাটবো। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত 42 মিলিমিটার, একদম বেসে, সরি, একদম বেশি 42 মিলিমিটার একটা আমি দাগ কাটবো। এটা কেন কাটবো, এটা ইম্পর্টেন্ট, আমি বোঝাচ্ছি পরে। আচ্ছা, কাটলাম, কাটার পর আমি কি করব, যেটা করব যে আমি এই দাগ বরাবর, দাগের মাথা পর্যন্ত, এই যে দাগটা কাটলাম না, এইখানে আমি যেটা করব যে একটা বোল্ট বসাই দেব এই মাথাতে আর কি, যে এই দাগটা কাটা আছে, এই দাগটা মেশিনের একদম সাইডে বসিয়ে, তখন হচ্ছে আমি ইয়ে করবো। তাহলে কি করলাম, এখান থেকে এখানে ডিস্টেন্স কত, 42 মিলিমিটার। তো 42 মিলিমিটারটা মেশিনের সাইড বরাবর বসাইলাম, বসায় আমি হচ্ছে কি এখানে একটা বোল্ট বসাই দিচ্ছি। বোল্ট বসালে কি হবে, বোল্ট বসালে যেটা হবে যে আমাদের এই যে গ্রুভটা থেকে বোল্টের মাঝ বরাবর পর্যন্ত 35 মিলিমিটার একটা গ্যাপ লাগবে। এটা মেনলি কি হচ্ছে, আমার নোজলটা এক্সাক্ট কোন জায়গায় বসবে এই জিনিসটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য। তো দুইটা মেজারমেন্ট আমরা দেখি আর কি, আমরা হচ্ছে এখান থেকে 42 মিলিমিটার একটা দাগ কাটি, কেন কাটি, যাতে মেশিনের সাইডটা এমন ভাবে, মানে এটা এমন ভাবে অ্যাডজাস্ট হয় যাতে গ্রুভটা থেকে 35 মিলিমিটার মাঝামাঝি আমাদের সেট আপ হয়। এখন কথা হচ্ছে আমরা এটা অন্যভাবে করতে পারি, আমরা এই পাশ থেকে এখানেও বসাইতে পারি, মানে জাস্ট 35 মিলিমিটার মেজারমেন্ট করে আমি বসাই দিতে পারি, দ্যাটস ফাইন টু, ওইভাবে করতে পারি। তো একটা সেকেন্ডারি ওয়েতে কাজটা করা হয় আর কি। আচ্ছা, তো দুইটা বোল্ট থাকে, দুইটা বোল্ট আমি হচ্ছে করে বসাই দিই। ওকে, বসাইলাম। ঠিক আছে, এই যে দুইটা বোল্ট আছে, দুইটা বোল্ট আমি এই সেম মেজারমেন্টে বসায়, ফার্স্টে হচ্ছে আমি নোজলে অ্যারেঞ্জমেন্টটা আমি হচ্ছে বসাইলাম মেশিনে। আচ্ছা, বসানোর পরে সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে আমার এই চারটা টেন্ডেম নজল থাকে আর কি। তো এই নজলগুলো যেখানে বসানো হয় এগুলোকে বলা হয় আমার টেন্ডেম ব্র্যাকেটস। এখন এই যে বললাম যে একদমই অ্যাসেম্বল অবস্থায় আসে না, আমি জাস্ট হচ্ছে এই দুইটা বোল্ট দিয়ে এখানে বসাইছি, এটা হচ্ছে টেন্ডেম ব্র্যাকেট, যেখানে আমার হচ্ছে মেইন নজলগুলো আমি বসাবো আর কি, যেখানে আমি বসবে। আচ্ছা, তো টেন্ডেম নজলগুলো থেকে আমি যে এই ভিতরে যে নজলগুলো আছে এগুলো আলাদা করে রাখবো, আর টেন্ডেম ব্র্যাকেটগুলো আমি শুধু এখানে রাখবো। মানে টেন্ডেম ব্র্যাকেট একটা ক্লিপের মতো আর কি, যেগুলো হচ্ছে আমি জাস্ট লোহা দিয়ে টাইট করে রাখি, হোল্ডার সোজা কথা। আচ্ছা, তো টেন্ডেম ব্র্যাকেট গুলা কোন মেজারমেন্টে বসবে, এটা একটা মাপ আছে কিরকম। এখন টেন্ডেম ব্র্যাকেট গুলো আপনার মনে রাখতে হবে আসলে কোনটার সাথে রেড ছিল, কোনটার সাথে ইয়া ছিল, ইয়েলো ছিল আর গ্রিন ছিল। তো উপরের প্রথমটা থাকে হচ্ছে রেড পাইপগুলোর জন্য, দ্বিতীয়টা থাকে হচ্ছে আমার ব্লু, আর নিচের প্রথমটা হচ্ছে ইয়েলো, আর একদম নিচেরটা হচ্ছে এই গ্রিন পাইপগুলোর জন্য আর কি, মানে এয়ারের যে পাইপগুলো আছে ওই বেসিস হচ্ছে আমরা সেট আপ করি। তো আমরা এই দণ্ড দণ্ডটার মধ্যে এগুলাকে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট হাইটে সেট আপ করে দেব। কেন সেট আপ করবো, কারণ ওই বেসিসই হচ্ছে আমার নজরগুলো সবগুলো সেট আপ হবে। তো প্রথম এই ব্র্যাকেটটা আমরা 200 মিলিমিটার উপরে রাখবো। কোন জায়গাটা রাখবো, উপরের মাথাটা নাকি নিচের মাথাটা, নিচের মাথাটা, একদম বেস থেকে নিচের মাথাটা হচ্ছে 200 মিলিমিটার ডিস্টেন্সে, অথবা 20 সেন্টিমিটার ডিস্টেন্সে হবে আর কি, মিলিমিটার মাপের জন্য বলতেছি। সেম ভাবে এখানে 180 মিলিমিটার, অথবা 18 সেন্টিমিটার, এখানে 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো আমি প্রতিটা মাথা হচ্ছে আমরা নির্দিষ্ট হাইটে, তো এটা এই হাইটটাকে একটা লোহা লুজ করে আমরা হচ্ছে উপর নিচে করতে পারি আর কি, করে আমরা হচ্ছে এখানে সেট আপ করে দেবো। ওকে, এখন সেট আপ করার সময় আমরা কিন্তু খুব টাইট সেট আপ করবো না আর কি, কারণ প্রথম আমাদের পরবর্তীতে কিছু যদি চেঞ্জ করা লাগে, তো অনেকটা বিষয়টা এরকম আর কি, আমরা একটা টেবিল সেট আপ করতেছি, তো টেবিলে প্রথমেই তো আমরা সবকিছু টাইট করে ফেলি না, আমরা জাস্ট হচ্ছে ইয়ে করি আর কি, প্রথমে একটু লুজলি অ্যাসেম্বল করি, তারপর হচ্ছে আমরা সবকিছু টাইটলি ফিক্স আপ করি আর কি। ওকে, তো আমি প্রথম যে স্টার্ট ওই আমাদের ব্র্যাকেট গুলো ওগুলো সেট আপ করলাম। এখানে এই পার্টটা আছে, এই যে স্টার্ট গুলা, তো এই লোহাগুলো, এই দণ্ডটা হচ্ছে আমরা ইয়ে করতে পারি আর কি, একটু সামনে পিছনে আগাতে পারি আর কি। তো কারণ হচ্ছে এটার মধ্যে আমাদের ইয়া বসবে, নজলগুলা বসবে আর কি। তো নজলগুলা হচ্ছে আমরা কই ঢুকাবো আপনাকে দেখাই আমি। আমরা হচ্ছে এটা ঢুকাবো হচ্ছে এই যে এই ব্র্যাকেট গুলো আছে না, ব্র্যাকেটের মাঝখানে ঢুকাবো আর কি। তো এই জন্য হচ্ছে আমাদের এই যে স্টার্ট গুলো আছে, স্টার্ট গুলা একটা নির্দিষ্ট মেজারমেন্টে আমাদের ইয়া করতে হবে, বাইরে বের করে রাখতে হবে, অথবা সেট আপ করতে হবে আর কি, যাতে আমি ফিক্স আপ করতে পারি। তো এই রেড এবং ইয়েলো যে ইয়াগুলো আছে, রেড এবং ইয়েলো কোথায় ছিল আমাদের, রেড এবং ইয়েলো একটা ছিল উপরে, একটা ছিল নিচে। তো এই দুইটার জন্য আমরা হচ্ছে ইয়া করবো আর কি,
এই রেড যেগুলো আছে, রেড এবং ইয়েলো যেটা আছে, সেটার জন্য আমরা 30 মিলিমিটার গ্যাপ রাখবো। এই স্টার্টের একটা মাথা আছে, এই মাথা থেকে এই পর্যন্ত, এখানেও আমরা 15 মিলিমিটার মতো গ্যাপ রাখবো আর কি। আচ্ছা, রাখলাম। রাখার পরে যে কাজটা করব, যে এই, একটা মিনিট, তখন আমরা হচ্ছে এই নজলগুলা ব্র্যাকেটের মধ্যে বসাই দিব। বসাইলাম। বসায় এখন আমার সেট আপ করতে হবে এই ব্র্যাকেটের মধ্যে। আমি এটা আসলে ভিজুয়ালি সামনাসামনি দেখালে বিষয়টা বুঝতে আসলে সহজ, কিন্তু এটা আসলে লং প্রসেস, তো এটা ভিডিওগ্রাফি করা পসিবল না, আমি যেহেতু কাজ নিজেই করছিলাম। আহ, তো আমি, আপনারা ফার্দার স্টাডি করতে পারেন, বাট আমি একটা বেসিক ধারণা দিচ্ছি আর কি। আমি জানি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে, খুবই স্বাভাবিক। আচ্ছা, তো এই নজল, এই স্টার্ট গুলার ভিতরে ধরেন, আমি সিম্পল ভাবে বুঝাই যে ব্র্যাকেট গুলার মধ্যে আমি হচ্ছে এখন এইগুলা, এই নজল গুলা আমি বসাবো, ঠিক আছে? এই ব্র্যাকেট গুলোর মধ্যে আমি কি করব, নজল গুলাকে আমি হচ্ছে বসাইতেছি। ওকে, ফাইন, বসাইতেছি। বসানোর সময় আমি দুই পাশ থেকে ডিস্টেন্স সেট করবো এগুলা। এখন নজল গুলা আমি যদি দেখাই, আই ডোন্ট নো হাউ ক্যান আই শো ইট। আচ্ছা, ধরেন আমার এই হচ্ছে আমার ব্র্যাকেট, আমি নজরগুলা এখানে বসাই দিচ্ছি। জাস্ট সিম্পল উদাহরণ দিচ্ছি, বাস্তবটা একটু ডিফারেন্ট। এই যে এটা হচ্ছে আমার নজর। তো নজরগুলা আমি এইভাবে মুভ করতে পারি, এইভাবে মুভ করতে পারি, ঠিক আছে? যেহেতু এটা একটা ফ্লেক্সিবল অ্যারেঞ্জমেন্টে আছে। তো এইভাবে আমি মুভ করার সময়, এই যে এই দণ্ডগুলো আছে, এগুলোর মধ্যে আমি যখন নজরগুলা মুভ করবো, এই পাশে আমার একটা মোশন করার সুযোগ থাকে। তো এই মোশনের ডিস্টেন্সটা কত হবে একদম মেশিনের সাইড থেকে, এই জিনিসটা আমি এখানে আসলে বোঝানোর চেষ্টা করতেছি। তো মেশিনের যে নজলের মাথাটা আছে, এই যে মাথাটা, এই মাথাটাকে সরলরেখা যদি টানি একটা, এটা থেকে সাইডের ডিস্টেন্সটা কত হবে রেডের জন্য? 200 মিলিমিটার। তাহলে আমি কি করব, এটার একটু নাড়াবো, এদিকে নাড়াই, আমি দেখবো আসলে এই মেশিন সাইড থেকে 200 মিলিমিটার ডিস্টেন্সটা হয়েছে কিনা। সেম ভাবে ব্লু এর জন্য আমরা 160 মিলিমিটার ডিস্টেন্স রাখবো, গ্রিনের জন্য 160 মিলিমিটার ডিস্টেন্স রাখবো। তো তাইলে উপরের এই পাশের দুইটা হচ্ছে কি আমার 200 মিলিমিটার, আর এই পাশের দুইটা নজল হচ্ছে আমাদের 160 মিলিমিটার। ওকে, তারপর আমরা কি করব? তারপর হচ্ছে এখন, এই যে বললাম দুই ভাবে সেট করা যায়, এভাবে এভাবে সেট করানো যাবে আমার নজরগুলা, অথবা কি এভাবেও মুভমেন্ট করানো যাবে। তো আমি এইভাবে সেট করছি, ফাইন। তারপর কি আমি করব এখন, আপ ডাউনের মোশনটা ইয়ে করবো। এখন নজল যদি এরকম হয়ে থাকে, সুতা তো আর এভাবে যাবে না, সুতা তো আকাশ দিয়ে চলে যাবে। তো আমার নজলটাও ওইভাবে সেট করতে হবে। কতটা সেট করতে হবে? উপরের দুইটা নজল সেট করতে হবে আমার আমার নিচ থেকে, বেস থেকে 140 মিলিমিটার উপরে। তাইলে আমি কি একটা স্কেল দিয়ে মেজারমেন্ট করবো যে এটা এই বরাবর আছে কিনা। আমার কিন্তু এইভাবে মোশন ফিক্স হয়ে গেছে, আমি টাইট করে দিয়েছি, কাহিনী শেষ। আর এইভাবে মোশনটা আমি হচ্ছে কি এখন ফিক্স করব। তাহলে এখান থেকে আমি 140 মিলিমিটার ডিস্টেন্স নিয়ে আমি তখন আবার উপর থেকে টাইট করে দিব। টাইট করলে কি আমার এই নজলটা একদম প্রপার মেশিনের সাথে সেট আপ হয়ে গেল। তাহলে আমি কি করলাম, ফার্স্টে কাজগুলা, আমরা বেসটাকে সেট করলাম নির্দিষ্ট ডিস্টেন্সে, আমরা এই নজলগুলাকে একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে নিলাম, নিয়ে হচ্ছে এখান থেকে ডিস্টেন্স সেট করলাম, আবার উপর নিচ থেকে ডিস্টেন্স সেট করে প্রপার একটা অ্যারেঞ্জমেন্টে আনলাম, যে অ্যারেঞ্জমেন্ট থেকে হচ্ছে আমার সুতাটা ফুললি শেডের ভিতর থ্রু হইতে পারবে। মেইনলি কাজ হচ্ছে শেডের ভিতরে সুতাটা যাওয়ার ব্যবস্থা করা। এই কাজটা আমরা হচ্ছে টেনেবল অ্যাটাচমেন্টে করলাম। ফাইনালি কি করতে হবে আমার, এই সবগুলা পাইপ হচ্ছে কানেক্ট করতে হবে। প্রথমে কিন্তু আমরা পাইপগুলা কানেক্ট করবো না অবশ্যই, কারণ করলে হচ্ছে আমরা সেট আপ করতে পারবো না। প্রথমে অ্যারেঞ্জমেন্টটা খালি রাখতে হবে, তারপর আমি পাইপগুলা কানেক্ট করব। পাইপ কানেক্ট করার প্রসেস খুব ইজি, জাস্ট হচ্ছে ভিতরে ঢুকিয়ে দিতে হয়, কাহিনী শেষ। এটার মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই। এরপরে কিছু কাজ আছে, নিচে হচ্ছে আমাদের অটোমেটিক ব্রেকিং সিস্টেম গুলোর জন্য কিছু ওয়্যার কানেকশন করতে হয়, যেগুলোর মাধ্যমে আসলে আমাদের এই ব্রেকিং সিস্টেমটা হচ্ছে টেনশনটা মেনটেন করে আর কি। তো এগুলা কিছু কাজ আছে, তো ওগুলো আমরা করে ফেলবো নিচে। ওকে, আচ্ছা, এখন সুতা ওয়েফটিয়ারটা যেখান থেকে আসবে সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রাম পুলি অথবা ইডিপি। তো ইডিপির পারপাসটা আসলে কি? ইডিপিটা কি করে? ইডিপি যেটা করে যে এখানে কিছু সুতা পেঁচিয়ে রাখে, পেঁচিয়ে হচ্ছে ওইখান থেকে সুতাটা ট্রান্সফার হয়। এখন আমি আপনাকে বলি, যেটা হবে যে আমি, ধরেন সুতা আমি টানতেছি কারোর কাছ থেকে, সুতাটা জাস্ট র্যান্ডমলি মাটিতে পড়ে আছে, আমি সুতা টেনে টেনে উঠাচ্ছি। যেটা হবে, আমি কিন্তু সুতা ইউনিফর্ম টেনশনে উঠাতে পারবো না। আপনি চিন্তা করেন যে আমি এই ওয়্যারটা আছে, এই ওয়্যারটা হচ্ছে মাটি থেকে আস্তে আস্তে তুলতেছি, খালি করতেছি, ইয়ে করতেছি, এটা কিন্তু প্রপার টেনশনে আসবে না। কখন টেনশনে আসবে? যদি দেখা যাক আবার এটা হাতে পেঁচানো আছে, পেঁচানো আছে, এবং ওইখান থেকে আমি হচ্ছে যদি সুতাগুলো নেওয়া শুরু করি, তাহলে কি হচ্ছে, আমার সুতাটা নির্দিষ্ট ইউনিফর্ম টেনশনে আসতেছে। তো ইলেকট্রনিক ড্রাম পুলি যে কাজটা করে, যে এখানে হচ্ছে কিছু সুতা পেঁচিয়ে রাখে প্রথমে, এবং এই পেঁচানো অংশ থেকে হচ্ছে সুতাগুলা সাপ্লাই হয়। তাহলে কি হয়, আমার সুতার একটা ইউনিফর্ম টেনশন এখানে
বজায় থাকে। এবং এই টেনশনটা ইম্পর্টেন্ট, কারণ আমি কিন্তু নজলের মধ্যে প্রেশার সেট করে দিছি। এই প্রেশারই কিন্তু প্রতিবার সে সুতাগুলো থ্রো করবে। তো বিভিন্ন টাইম যদি বিভিন্ন টেনশন হয়, তাহলে কিন্তু সুতা থ্রোয়ের গতিটা একরকম হবে না, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট কোনো কাজ করবে। এই জন্য আমাদের কাজ করতে হয় আর কি। আচ্ছা, তো এই এবং এখানে হচ্ছে এই যে অংশটা, এই পার্টটার কাজ কি, এইটা হচ্ছে আমাদের বেলুনিং। একদম সুতা যখন আমরা দেখা যায় একটা সুতা যখন খোলা হয়, ঠিক আছে, আমি খুব জোরে সুতা খুলতেছি, তখন একটা বেলুনিং ফরমেশন হয়। আপনারা হয়তো স্পিনিং মেশিনে পড়ছেন, স্পিনিং মেশিন হচ্ছে একটা বেলুন ফরমেশন হয় যখন সুতাটা পেঁচানো হয় ববিনে। তো ওই বেলুন ফরমেশনটা আটকানোর জন্য, যাতে এটা আনকন্ট্রোল না হয়ে যায়, ভিতরে থাকে, এই জন্য হচ্ছে প্রথমে এই জায়গা থেকে সুতাটা আসে, এসে হচ্ছে এই জায়গা দিয়ে পাস হয়ে এই এটা দিয়ে পাস হয়, সরাসরি বেলুন কভার দিয়ে পাস হয়ে এই নোজলের ভিতরে যায় আর কি। এবং নোজল থেকে এই বেলুন কভারের মাথাটা ডিস্টেন্স থাকে হচ্ছে 50 মিলিমিটার। ওকে, তো আমাদের নোজলের মাথাটা থেকে এখানে 50 মিলিমিটার ডিস্টেন্স রাখি, ডিস্টেন্স রেখে আমরা হচ্ছে সুতাটা এখান দিয়ে পাস করে দিই আর কি। ওকে। আচ্ছা, আর বেলুন কভার থেকে আমার যে ইলেকট্রিক ড্রাম পুলির যে মাথাটা, এটার ডিফারেন্স কতটুকু থাকে? 120 মিলিমিটার। তো আমরা অ্যাকচুয়ালি রিসার্চে বের হয়েছে যে 120 মিলিমিটার ডিফারেন্স থাকলে তখন হচ্ছে বেলুন ইয়াটা ক্লিয়ার হয় আর কি। নাহলে ধরেন আমি এটা খুব কাছে রাখছি, ধরেন 30 মিলিমিটার দূরত্বে রাখছি, দেখা যায় বেলুন ফর্মেশন কোথায় হবে, এখান থেকে বের হওয়ার পরে শুরু হবে। এটা তো আমি চাই না, আমি অবশ্যই চাই যে বেলুন ফর্মেশনটা আটকে থাকুক। তো বেলুন কভারটা হচ্ছে 120 মিলিমিটার ডিস্টেন্স রাখতে হয় আর কি। ওকে, আমি এটা করলাম। আর এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিভিন্ন বোল্ট আছে আর কি, বোল্ট গুলো আপ ডাউন করার মাধ্যমে আমরা করি। ওকে। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ইডিপি বা ইলেকট্রিক্যাল ড্রাম পুলির হচ্ছে ব্যাক কভারটা খুলতে হয়। খুলে এখানে কয়েকটা ওয়্যারিং এর কাজ আছে। এগুলা আসলে আমরা ফার্স্টে হচ্ছে এই মাটি থেকে মেইন মেশিনে যে ওয়্যার গুলো আছে, ওয়্যার গুলো ভিতরে ঢুকাই, ঢুকে এই কানেকশন গুলো আমার করতে হয় আর কি। কম্প্রেসড এয়ার পাইপের কানেকশন গুলো করতে হয়, কারণ কম্প্রেসড এয়ারের মাধ্যমেই তো হচ্ছে সুতাটার দিকে যাবে। আর হচ্ছে কয়েকটা পাওয়ার কানেকশন আছে, এগুলা আমার মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ, যদি আমি এখান থেকে পড়ি। আসলে মেশিনে কাজ করার সময় এগুলা আমাদের করতে হয় আর কি। ঠিক আছে, আমরা এইভাবে ইলেকট্রিক্যাল কানেকশন গুলো করলাম, করলে হচ্ছে আমাদের ইডিপিটা আছে যেটা, সেটা ফুললি ফাংশনাল হবে, প্রপারলি কাজ করবে। আচ্ছা, এখন হচ্ছে সেপারেট একটা টপিক, যেটা হচ্ছে আমাদের বিম প্রিপারেশন। তো বিমের মধ্যে হচ্ছে তো আমাদের বিম কিভাবে বোঝায়, বিম হচ্ছে আমাদের আমার কাছে একটা টিস্যু ইয়ে আছে, এটা হচ্ছে আমাদের বিম আর কি। বিমের হচ্ছে কিন্তু এই দুই পাশে আমাদের ফ্ল্যাঞ্জ, আমরা সুতাটা আমরা তো এদিকে সুতা দুই পাশ থেকে আমরা আটকে দিই। এখন এই বিমের সাথে কি এই ফ্ল্যাঞ্জটা যে আছে, এটা কিন্তু আমরা এটা থেকে আমরা সুতা কিভাবে নিব? সুতা যে নিব, দেখা যায় আমি সুতা নিচ্ছি, হ্যাঁ, আমার তো আমি যদি সিম্পল ভাবে বোঝাই, ধরা যাক আমি সুতা এদিকে নিতেছি, তো আমার কিন্তু রোটেট হইতে হবে। রোটেট না হইলে কিন্তু আমার কি হবে, আমার সুতাটা ছাড়া যাবে না। এটা আস্তে আস্তে রোটেট হয়ে সুতাগুলো আমার আস্তে আস্তে ছাড়বে। তো ছাড়ার জন্য আমার কিন্তু একটা গিয়ারের সাথে এই এই যে আমার যে বিমটা আছে, বিমটা কানেকশন করে দিতে হবে। গিয়ারটা আস্তে আস্তে মোশন দিবে এবং ইয়ার্ন কি লেট অফ হবে। মেইনলি আমরা একটা গিয়ার সাথে কানেকশন করে দিই ফ্ল্যাঞ্জ গুলো, যাতে আস্তে আস্তে গিয়ার ঘোরার সাথে সাথে এই সুতাগুলা মোশন হইতে পারে আর কি, আমার লেট অফ হইতে পারে সুতা গুলা, আমাদের ওয়ার্ক মানে উইভিং যে জোনটা আছে ওখানে। আচ্ছা, তো আমরা বিমটার সাথে, আমরা যদি দেখাই, এই বিমটার সাথে আমরা হচ্ছে এই ফ্ল্যান্সটা এই ইয়া করে দিই আর কি, 8টা হেক্সাগোনাল সকেট বল দিয়ে এবং ওয়াশার দিয়ে আমরা কানেক্ট করে দিই। আচ্ছা, আর এই গিয়ারের সাথেও আমরা এই যে গিয়ারের মাথার সাথে হচ্ছে আমার ফ্ল্যাঞ্জের মাথাটা হচ্ছে আরো 3টা হেক্সাগোনাল সকেটের মাধ্যমে কানেকশন করে দিই। ওকে, করলাম। এবং আমরা কানেকশনটা করার সময় এভাবে খেয়াল রাখি যাতে এই ফ্ল্যান্সটা থেকে আমাদের এই গিয়ারের 43 মিলিমিটার একটা ডিফারেন্স থাকে, এটা আমাদের লম্বা লম্বি মাপতে হয় আর কি। এখন ফ্ল্যান্সের সাথে ডিফারেন্সটা আমি কিভাবে মেনটেন করি, গিয়ার আমরা সেট আপ করলাম, আর ফ্ল্যান্সটা কিন্তু ঘুরানো যায়, ভিতরে থ্রেড কাটা থাকে, তো ফ্ল্যান্সটা ঘুরিয়ে ঘুরিয়ে নির্দিষ্ট ডানা বামে করা যায় আর কি। করলে হচ্ছে আমরা এই ডিস্টেন্সটা মেনটেন করি, তারপর হচ্ছে আমরা এদিকে এই বোল্ট গুলা লাগিয়ে ফেলি আর কি। ওকে, করলাম। তারপর হচ্ছে আমাদের একটা বিয়ারিং শ্যাফট আছে। তো আমরা তো মেশিন মেইনলি মোশনটা বিয়ারিং এর মাধ্যমে স্মুথ মোশন পাবো, তাই না? তো বিয়ারিংটা অ্যাটাচ করার জন্য একটা বিয়ারিং শ্যাফট আছে, এটা আমরা একটা বোল্টের মাধ্যমে কানেক্ট করি, টাইপ 1 বোল্ট এবং কনিক্যাল স্ট্রিং ওয়াশার, এটা ইম্পর্টেন্ট না এত। আর হচ্ছে উপরে আমরা একটা বিয়ারিং রেখে দিই, যাতে আমার বিয়ারিংটা প্রপারলি মোশন করা একটা গ্রাউন্ড পাই এখানে। আর এটা হচ্ছে এক পাশের কাহিনী, যে পাশে হচ্ছে আমার এই গিয়ার টিয়ার ইয়ে থাকবে আর কি,
আর অন্য পাশে কি আমাদের অন্য পাশে ভিতরে যাতে চলে না যায় ফ্ল্যান্সটা, এখন ফ্ল্যান্স তো ভিতরে চলে যেতে পারে সুতার দিকে, এটা যাতে না করা যায় তাই হচ্ছে আমরা কি এদিকে একটা রিং বলি আর কি আমরা এটা ফ্যাক্টরিতে, এই জিনিসটা আমরা এখানে কানেক্ট করে দিই। কিভাবে কানেক্ট করে দিই আমরা হচ্ছে এই তিনটা হেক্সাগোনাল সকেল বোল্টের মাধ্যমে এবং ওয়াশারের মাধ্যমে এটার সাথে এটা কানেক্ট করে দিই, যাতে কি হয় আমার এটা আর এই পাশে না যাইতে পারে। ঠিক আছে, তো আমরা দুইভাবে এইভাবে হচ্ছে জাস্ট আমাদের বিমটা সেট আপ করি আর কি। তো এই হচ্ছে ওভারঅল আমার মেশিন ইনস্টলেশনের কাজ আর কি। সোজা কথায় যে মেশিন আমি যখন ইনস্টল করি প্রোডাকশন আগে কিন্তু জাস্ট হচ্ছে মেশিনটা ফ্যাক্টরিতে বসাবো, এটা দিয়ে এখন প্রোডাকশন করা যাবে, এই অবস্থা আনার জন্য হচ্ছে আমার এই কাজগুলা করা লাগে। এখন আমি একটু পরে ইয়াতে যাব, আমরা প্রোডাকশন প্রিপেয়ার্ড প্রসেসের মধ্যে যাব। এর আগে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, তারপর আমি হচ্ছে সেকেন্ড পার্টে মুভ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, সবাইকে শুনতে পাচ্ছি আমার কথা? শুনতে পাচ্ছি। মনে হয় কারো কোনো কোশ্চেন নেই, আমরা নেক্সট পার্টে চলে যেতে পারি। শুনতে পাচ্ছি, সমস্যা আচ্ছা, নেই। জি জি ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পার্টটায় যাচ্ছি আমাদের। সেকেন্ড আমি শেয়ার করছি আমার। তো এটা হচ্ছে আমাদের যে পার্ট, সেখানে হচ্ছে আমরা মেশিনটা প্রোডাকশন প্রসেসের জন্য ইয়ে করি। এখন আমি প্রথমে বলেছি এই পার্টটাতে আমি খুব ভালো পারি যে এরকম না, কারণ এটা ওয়ার্কারই মেনলি করে, ওয়ার্কার খুব ভালো জানে আর কি। বাট আমি যখন কাজ করার অভিজ্ঞতা আছে আমি দেখছি আর কি, তো দেখার সময় আমাদের বিভিন্ন ইয়েটা দেখা হয়েছে। এখন প্রথম কথা হচ্ছে যে হিল ফ্রেম, ড্রপার এবং রিড, এই তিনটা জিনিসে কিন্তু আমার সুতা ঢুকাইতে হয়, তাই না? আমাদের সুতাটা পাস করতে হয় বিম থেকে। তো এই প্রসেসটা কিন্তু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট হচ্ছে, হ্যাঁ, ড্রপ ওয়্যার আমরা জানি কিনা, ড্রপ ওয়্যারটা হচ্ছে আমি যদি একটু ইয়ে করি, ড্রপ ওয়্যার হচ্ছে এই যে ড্রপার আর কি বলে, ড্রপারের ছবি হচ্ছে এইটা, এগুলো হচ্ছে ড্রপারের ছবি আর কি। হ্যাঁ, আমি জানি না, এই যে এটা হচ্ছে ড্রপারের ছবি। তো এইগুলার কাজ কি, এগুলার কাজ হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট সুতার উপর থাকে, সরি, সুতার উপর থাকে। তো সুতার উপর থাকলে যেটা হয় যে সুতা একটা ওয়ারপিয়ানের উপর থাকে, প্রতিটা ওয়ারপিয়ানের উপর একটা করে আমার ড্রপার থাকে। তো এই ড্রপার গুলা কাজ কি, ড্রপার গুলার নিচে হচ্ছে একটা বার থাকে, যে বারটা হচ্ছে একটা সার্কিটের সাথে কানেক্টেড। যখন হচ্ছে ড্রপারটা খুলে পড়ে যায় সার্কিটের সাথে, সার্কিটটা পূর্ণ হয়ে যায় দুই পাশে আর কি। পূর্ণ হয়ে গেলে তখন হচ্ছে কি আমার এই মেশিনটা বন্ধ হয়ে যাবে। এটা কেন করা হয়? এটা করা হয় কারণ আমার যদি ওয়ারপিয়ান ছেঁড়া থাকে, ধরো জায়গায় আমার একটা এই যে শার্টটা আছে, টি শার্টটা, এটা মাঝখানে একটা ওয়ারপিয়ান ছিল, তাহলে কি হবে, ফেব্রিকটা দিয়ে খালি হয়ে যাবে না? এটা যাতে না হয়, প্রিভেন্ট করার জন্য কি করা হয়, মেশিনটার সাথে সাথে স্টপ হয়ে যায়। এটাকে আমরা, আপনারা টেক্সট বুকে হয়তো পড়ছেন যে ওয়ার্প স্টপ মোশন। আগের কালের মেশিনগুলোতে ডিফারেন্ট রকম ওয়ার্প স্টপ মোশন ছিল, গিয়ারের মাধ্যমে বা অন্যান্য সিস্টেমে। এখন হচ্ছে আমরা এই ড্রপারের মাধ্যমে করি। তো ওই ড্রপারটা জাস্ট সুতা যখন ছিঁড়ে যায়, সুতার উপর যেহেতু ড্রপারটা থাকে, সুতা ছিঁড়ে গেলে ড্রপারটা পড়ে যায় নিচে এই বারটার উপর, তাহলে কি আমার এই সার্কিটটা কমপ্লিট হয়ে বন্ধ হয়ে যায় আর কি, সিম্পল সিস্টেম। ওকে, তো আমি যদি আবার ব্যাক যাই আমার লুমিং প্রসেসে। আচ্ছা, তো এই ড্রপারের মধ্যে হচ্ছে আমার, সরি, এই ড্রপারের মধ্যে হচ্ছে আমার সুতা ঢুকাইতে হয়, এই হিল ফ্রেমের মধ্যে দিয়ে সুতাটা ঢুকাইতে হয়। হিল ফ্রেমের মধ্যে সুতা কেন ঢুকাইতে হবে, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে টেক্সটাইলীয় ভাষায় ড্রয়িং ইন। ড্রয়িং ইনটা কি, আমার যে বললাম আমি শেডটা দুই ভাগে ভাগ হবে। ওকে, শেডটা দুই ভাগে ভাগ হইলে আমার কিন্তু নির্দিষ্ট হুইল ফ্রেমের ভিতর নির্দিষ্ট সুতা চাইতে হবে। চারটা হিল ফ্রেম আছে, তো চারটা হিল ফ্রেম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, আমার হিল গাইতে আমার সুতাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে ঢুকাইতে হবে, যাতে কি ফ্যাব্রিকের ডিজাইনটা, ধরা যাক আমি 2x2 করতেছি, ওই বেসিসে হচ্ছে আমার সুতাগুলো ঢুকাইতে হবে। এই প্রসেসটা ড্রয়িং ইন বলে। এবং এটা কিন্তু, হ্যাঁ, একটা আছে, একটা মেশিন আছে যেখানে অটোমেটিক ড্রয়িং ইন করা যায় এখন, এটা এক্সাক্ট মনে নাই মেশিনটার ব্র্যান্ড, বাট হ্যাঁ, কিন্তু টিপিক্যালি ফ্যাক্টরিগুলোতে ওয়ার্কাররাই করে আর কি, ওয়ার্কার খুব ফাস্ট করতে পারে। ওরা যেটা করে যে ড্রপার দিয়ে ইয়ে ঢুকায়, সুতো ঢুকায়, তারপর হচ্ছে হিল ডাই দিয়ে সুতা ঢুকায়, তারপর রিড দিয়ে সুতা ঢুকায়, এই তিনটা জিনিস কিন্তু আমি যখন মেশিনে, এক্সকিউজ মি সরি, আমি যখন মেশিনে হচ্ছে ঢুকাই ফেলবো সুতাটা, তখন কিন্তু আমি করতে পারবো না, কারণ এটা একটা বড় অ্যারেঞ্জমেন্ট। আমি যেটা করি, সুতাটা আমি হচ্ছে এই
ইয়ের মধ্যে ঢুকে তারপর হচ্ছে আমি এই অ্যারেঞ্জমেন্টটা টোটালি দেখতে পাচ্ছেন যে বড় একটা ফর ক্লিপ দিয়ে টোটাল অ্যারেঞ্জমেন্টটা আনা হয়েছে, দিক দিয়ে উইভার্স বিম ইয়ে আনা হয়েছে, তারপর হচ্ছে আমরা কি ড্রয়িংটা আমরা করতেছি এখানে, ঠিক আছে। এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এখানে ফার্স্টে বসানো হয়, তারপর হচ্ছে বাকি কাজ। তো এটা করার পর আমরা অন্যান্য কাজ করব। তো এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ড্রয়িং ইন করে এই ড্রপ ওয়ারের ভিতর ঢুকায় তারপর হচ্ছে এই এই কাজ করে তারপর হচ্ছে আমাদের করা হয় আর কি। ওকে, প্রথম কাজ হচ্ছে এই ড্রপার গুলা আমাদের সেট আপ করা। তো ড্রপার গুলা তো একটা বার লাগবে, এমনি সুতার উপর তো জাস্ট ফেলে দেওয়া যায় না। তো একটা বার দিয়ে আনা হয় আর কি, ঠিক আছে। এগুলোকে আমরা বলি হচ্ছে সাপোর্ট বার, জাস্ট পাতলা বার। এগুলো কোনো অ্যাকচুয়াল সিগনিফিকেন্স নাই, কারণ এগুলো কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই। এগুলো জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য আনা হয়। আচ্ছা, আনলাম। তো আমি মেশিনে বসাইলাম এগুলো, এই যে এরকম প্লাস্টিক হ্যান্ডেল আছে, প্লাস্টিক ইয়াগুলো আছে, এগুলোর মধ্যে আমি দুই পাশে সেট করে আমি এই যে বসাইছি। ওকে, এই যে মাঝখানে মাঝখানে এই যে সিট প্রেসার বার বলি আর কি এগুলারে। তো আমরা হচ্ছে এরকম বসাইলাম। ওকে, ফাইন, বসানো হয়েছে। বসানোর পরে, সরি, আমার ইয়ে চলে গেছে। ওকে, সিট প্রেসার বারের পরে পরের পার্ট একটু ছোট করি আই গেস। আচ্ছা, এখন যেটা আমি করব, এই যে রবার গুলা মাঝখানে যে আছে না, আমি হচ্ছে এই কন্টাক্ট বার ঢুকাবো। কন্টাক্ট বার গুলো সেপারেট আছে, এগুলো আবার ইলেকট্রিক্যাল কানেকশন করা যায়, ঠিক আছে। সাপোর্ট বার দিয়ে ইলেকট্রিক্যাল কানেকশন করা যায়, এগুলো জাস্ট পাতলা মেটাল বার। বাট কন্টাক্ট বারটা কিন্তু অ্যাকচুয়াল ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আছে, যেটা দিয়ে আমার কি সার্কিট পূর্ণ হইতে পারে। তো আমরা এই ছিদ্রগুলা দিয়ে, ড্রপারের ছিদ্রগুলা দিয়ে একই সাথে কন্টাক্ট বারগুলা ঢুকাবো। আমি কিন্তু এখনো সাপোর্ট বারগুলো খুলবো না। সাপোর্ট বারগুলো প্রথমে খোলা যাবে না, তাহলে কিন্তু ড্রপার সব অ্যালাইনমেন্টে থাকবে না, আমি কোনো কিছু করতে পারবো না এটা দিয়ে। অ্যালাইনমেন্টে রাখার জন্য সাপোর্ট বার রাখছি। তো আমি কন্টাক্ট বারগুলো ঢুকাবো আর কি করব, এই যে সাপোর্ট বারগুলো আছে এগুলা খুলে ফেলবো। তাহলে এই পাতলা বারটা খুলে ফেলবো, আর এই যে হলুদ হলুদ একটু টাইপের কালার ওই বারটা ঢুকাবো। ঢুকাই কি করলাম, সবগুলা কন্টাক্ট বার ইয়ে করলাম, এবং কন্টাক্ট বার এনে আমি সাইডের যে সার্কিট কানেকশনটা আছে ওইখানে হচ্ছে আমি এটা ঢুকাই দিব কন্টাক্ট বার গুলো। বা অথবা এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমি কন্টাক্ট বারের সাথে কানেক্ট করে এই নবটাকে টাইট করে দিব। কানেকশন হয়েছে আমি কিভাবে বুঝবো, এইখানে চারটা সবগুলো বাতি জ্বলবে আর কি, ঠিক আছে। তো কত, এই যে প্রতিটার মধ্যে ড্রপার আছে এবং এই বেসিস হচ্ছে আমার বাতি জ্বলবে। এই ড্রপার মাল্টিপল কেন দেওয়া হয়, কারণ যাতে ইয়ান ছিল ওই বেসিসে হচ্ছে ইয়াগুলো হয় আর কি, ছোট। আবার যদি ব্যাক যাই, ওকে। তো এরপরের কাজ হচ্ছে আমার এই ড্রপার সেট করার পরে আমার হচ্ছে হিল ফ্রেমটা সেট আপ করতে হবে। তো হিল ফ্রেমের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার অলরেডি করা আছে, আমার জাস্ট মেশিনে মাঝ বরাবর এটা বসাইতে হবে আর কি। তো বসানোর জন্য যে কাজ করা লাগবে, আমি যদি যাই, একটা মিনিট। আচ্ছা, তো হিল ফ্রেমের যে এই মাঝ দুইটা সবগুলো যাতে একই ইয়াতে থাকে, মানে একসাথে ইয়ে হয়ে থাকে, তাই একটা গাইড প্লেট আর ব্র্যাকেট আছে আর কি, আর সাপোর্টিং শ্যাফট আছে। তো এই জিনিসটা আমার এখানে টাইটেন করতে হয় আর কি। এটা হচ্ছে একটা কাজ। আর হচ্ছে আমাদের হিল ফ্রেমের একটা গাইড থাকে, এই পাশ থেকে একটা ব্র্যাকেটের মতো থাকে, ওইটাকে আবার একটু অ্যারেঞ্জমেন্ট করতে হয়, টাইট করতে হয় যে কিভাবে এই পাশ থেকে ডিস্টেন্সটা হবে। তো এই ডিস্টেন্সটা আমার থাকে হচ্ছে কত, প্রবাবলি 33 মিলিমিটারের মতো আর কি, 33.5 মিলিমিটারের মতো। আর হচ্ছে দ্বিতীয়ত কাজ হচ্ছে, এখন আমার যে হিল ফ্রেমের মোশনগুলো হবে, মোশনগুলো আসলে কোত্থেকে হবে, এই কন্টাক্ট রডের মাধ্যমে হবে, তাই না। এই রড হলো কন্টাক্ট রড, এগুলা কার সাথে কানেক্টেড, এগুলা নিচের হচ্ছে যে আমাদের এই কি বলা যায়, ক্যাম শ্যাফট যে আছে, ক্যাম্প যে আছে, ক্যাম্প গুলোর সাথে হচ্ছে আমাদের কিন্তু কানেক্টেড। এই ক্যাম্প গুলা ঘুরলে এই কন্টাক্ট রড গুলো আপ ডাউন করে। তো এই কন্টাক্ট রড গুলা হচ্ছে আমার কি এই ইয়ার সাথে আটকাইতে হয়, আমার হিল ফ্রেমের সাথে আটকাইতে হয়। এখন এগুলো কিন্তু খুবই সফিস্টিকেটেড পার্ট, মানে এতটাও স্ট্রং না আর কি। তো এখানে হচ্ছে আমার যে এই স্লাইড স্লাইড স্ট্রে, অথবা এই সাইড স্ট্রে বলতে আমরা এই সাইডটাকে বোঝাইতেছি আর কি, মানে হিল ফ্রেমের সাইডটা। এটার সাথে যে আমরা এই রড হোল্ডারটা কানেক্ট করব একটা ক্ল্যাম্পার দিয়ে, কানেক্ট করার সময় টাইট করতে হবে একটা স্ক্রু। টাইট করার জন্য আমার টর্ক রেঞ্চ ইউজ করতে হবে। এখন আপনারা কি টর্ক রেঞ্জ আর রেগুলার রেঞ্জের পার্থক্য জানেন? কেউ কি বলতে পারবেন টর্ক রেঞ্জ কি আর রেগুলার রেঞ্জ কি, দুটো আসলে কোন দিক দিয়ে ডিফারেন্ট? এটা কি জানা আছে কিনা, কেউ যদি একটু আনসার করেন। হুম, আচ্ছা, আমি আমি বলি। টর্ক রেঞ্জ যেটা হচ্ছে, ধরা যাক আপনি, আমি দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে আপনি খাটের আপনি লোহার দুইটা জিনিস টাইট করতেছেন, ধরেন দুইটা, আমি আমি সিম্পল উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনি ঘড়ির একটা স্ক্রু টাইট করতেছেন, আর একটা হচ্ছে আপনি খাটের একটা স্ক্রু টাইট করতেছেন। এখন খাটের স্ক্রু টাইট করার সময় আমরা কি করি, আমরা খুবই জোরে প্রেসার দিই, একদম টাইট ফিট করে ইয়ে করি।
কিন্তু খুব জোরে দিই না যাতে কাঠটা ভেঙে না যায়। তো আপনি ধরেন একটা ঘড়ির স্ক্রু টাইট করবেন, আপনি কিন্তু জুনিয়র সকল শক্তি দিয়ে ওই কাজটা করবেন না। আপনি নির্দিষ্ট একটা ফোর্স দিয়ে করবেন, কারণ হ্যাঁ স্কুল লেগে থাকলে হয়েছে। তো কতটুকু টাইট করব, এটা কিন্তু একটা প্রপার মেজারমেন্ট থাকা দরকার। নাহলে কি হবে, আমি যদি খুব বেশি টাইট করি পার্ট গুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে। কারণ পার্ট ড্যামেজ হয়ে গেলে এই জিনিসগুলো যখন খুব হাই স্পিডে মোশন করবে, হাই ফিল্ম কিন্তু আপ ডাউন করতে থাকে খুব হাই স্পিডে, যেটা বললাম। তো এই জিনিসগুলো যখন মোশন করবে, যদি উল্টা পাল্টা ভাবে টাইট করে রাখি, এটা কিন্তু ভেঙে যাবে। এই জন্য টর্ক রেঞ্জ যেটা করে, টর্ক রেঞ্জ হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট টর্ক পর্যন্ত টাইট করতে দেয়। এই নিউটন মিটার ফোর্সের উপর যখন বেশি হয়ে যাবে, টর্কের যখন বেশি ফোর্স হয়ে যাবে, তখন কি হবে, আপনার এটা আর মোশন করতে পারবে না, এটা জাস্ট ক্লিক ক্লিক করবে। তো টক রেঞ্চের পার্থক্য নর্মাল রেঞ্জের সাথে পার্থক্য এটাই, নর্মাল রেঞ্জে আমরা জাস্ট এভাবে টাইট করি, টাইট করতেই থাকতে পারি যতটুকু চাই। টক রেঞ্জ হচ্ছে একটা নির্দিষ্ট সেট অ্যামাউন্ট, এখানে যেমন সেট করে দেওয়া হয় যে 9 পয়েন্ট সামথিং, এখানে সেট করে দেওয়া। এই অ্যামাউন্টের পরে কিন্তু আমরা কি আর এটাকে টাইট করতে পারবো না, জাস্ট ক্লিক ক্লিক করবে, এটা আর টাইট হবে না আর কি। তো টক রেঞ্জ খুবই কাজের জিনিস, অ্যান্ড এটা প্রপারলি ইউজ করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে আছে আমি একবার একটা কাজ দেওয়া হয়েছিল যখন বিগিনার ছিলাম, আমাকে হচ্ছে এয়ার জেট নজল গুলা হচ্ছে ভিতরের, কি বলা যায়, ভিতরে একটা গাইড ছিল বোধহয়, একটা কি টাইট করতে বলা হয়েছিল, ভালভ টাইট করতে বলা হয়েছিল। তো আমি সবগুলা মেশিনই করছিলাম। করার পরে যখন সুভাবে জিজ্ঞেস করলো তুমি টপ রেঞ্জ ইউজ করছো, আমি বললাম না আমি তো নর্মাল রেঞ্জ ইউজ করছি। পরে উনি তো খুবই ভয় পেয়ে গেছে, কারণ হচ্ছে 40টা মেশিনে আমি এই কাজ করছি, কিন্তু মেশিনে কিন্তু টর্ক রেঞ্চ ইউজ করি নাই। তাই আমি ভাবলাম যে এটা তো এত গুরুত্বপূর্ণ না, ওকে আমি টাইট তো আমি বুঝে শুনেই করছি। পরে যখন আমরা দেখলাম যে অনেকগুলো মেশিনের ভিতরে হচ্ছে একটা সিলিং গুলো আছে রাবারের, ওগুলো ফেটে গেছে, কারণ কি আমি বেশি জোরে টাইট করছি। তো টর্ক রেঞ্চ ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, রিড সেট আপ। রিডও একইভাবে টর্ক রেঞ্চ দিয়ে আমাদের দুই পাশে ইয়া করে সেট করতে হয়। তো রিড সেট আপ করার জন্য এখন ইয়াতে এয়ারজেট নজলে, এয়ারজেট মেশিনে কিন্তু একটা প্রোফাইল রিড থাকে। প্রোফাইল রিড যেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই একটু, প্রোফাইল রিড, সেকেন্ড। ওকে, এই হচ্ছে আমাদের প্রোফাইল রিড আর কি। প্রোফাইল রিড যেটা হচ্ছে, আমাদের রিডটা একদম প্লেন সারফেস থাকে না আর কি, একটু একটা শেপে থাকে। কেন থাকে, যাতে এই ওয়েফটিয়ানটা এদিক দিয়ে পাস হইতে পারে এবং এর সাব নজলগুলো এদিক দিয়ে আমাদের বাতাস দিতে পারে আর কি। এই জন্য হচ্ছে আমাদের এই সেট আপটা এরকম থাকে। তো এই প্রোফাইল রিডটা আমাদের সেট আপ করতে হয় আর কি। এবং সেট আপ করার জন্য আমরা যদি যাই ব্যাক, ওকে, সেট আপ করার জন্য আমরা হচ্ছে এই দুইটা বোল্টের দিকে টাইট করি, বোল্টগুলো টাইট করি, এবং এগুলা একটা নির্দিষ্ট লো ফোর্সে করতে হয়, খুব টাইট করা যায় না, করলে সমস্যা আছে। ওকে, সাব নোজল অ্যান্ড ফিলার সেট আপ। আচ্ছা, তো আমরা যেটা বললাম, আমরা কিন্তু ওয়ার্প স্টপ মোশনের কথা বলছি, ড্রপার আছে, ড্রপার দিয়ে আমার সুন্দর মতো কাজ হয়ে যায়, ওকে ফাইন। কিন্তু ওয়েফটিয়ানের কি তাহলে, ওয়েফটিয়ান তো আমি একটা এয়ার প্রেসারে মারতেছি, তো এটাও তো ছিটতে পারে, এটা আটকে যেতে পারে, জিনিসটা খুবই কমন। আপনার দেখা যায় শেডের মাঝখানে সুতার দিকে আটকায় গেছে এক জায়গাতে, সুতা আর পৌঁছায় না ওই পাশে। কারণ আমি ফেব্রিকটা প্রডিউস করলাম, প্রডিউস করে দেখা যাবে সুতা এই অর্ধেক পর্যন্ত আসছে, বাকি অর্ধেকে খালি, এটা তো হবে না। তো এই জন্য আমাদের ওয়েফট ফিলার ফিলার দুইটা থাকে আর কি। দুইটা ওয়েব ফিলার পারপাস ডিফারেন্ট। কি কি ডিফারেন্ট? এই ওয়েব ফিলার পারপাস হচ্ছে সুতা কি এই পর্যন্ত আসছে কিনা এটা দেখা, যদি না আসে মেশিন স্টপ হবে, ঠিক আছে। তাইলে আমার কি, এটা ডিটেক্ট করবে যে আসলে সুতা শেষ মাথা পর্যন্ত, ফ্যাব্রিকের শেষ মাথা পর্যন্ত এটা আসছে কিনা। দ্বিতীয় ওয়েব ফিলার কাজ কি, দ্বিতীয় ওয়েব ফিলার কাজ হচ্ছে আমার এই ইয়েটা করা, সুতা কি বেশি বের হয়ে গেছে কিনা। এমন হলো যে সুতা বেশি দিক দিয়ে বের হয়ে গেছে বা চলে গেছে সুতা, তাইলে তো আমার ফেব্রিক ইয়ে হবে না, মিসিং হয়ে যাবে, তাই না? এমনও তো হইতে পারে সুতা আসলে আটকায় নাই, সুতার একদম বের হয়ে গেছে ওই মাথা দিয়ে। ওইটা যাতে প্রিভেন্ট করা যায়, তাই কি আমাদের একটা ওয়েব ফিলার টু আছে। তো দুইটার মাঝখানে আমরা ডিস্টেন্স রাখি হচ্ছে 130 মিলিমিটার। আর এই যে লাস্টের যে ফেব্রিকের এন্ডটা, মানে শেষ যে সুতাটা, এই সুতার থেকে আমাদের ওয়েব ফিলার ওয়ান, এই যে এইটার কথা বলতেছি, এইটার একটা ডিফারেন্স থাকে, এটা হচ্ছে আমাদের 1 থেকে 3 মিলিমিটার। তাহলে আমি কি করতেছি, এই পর্যন্ত সুতো আসছে কিনা আমি কিন্তু ডিটেক্ট করতেছি এই সিস্টেমের মাধ্যমে। ওকে, তাহলে এই জন্য আমরা 1 থেকে 3 মিলিমিটার দূরত্ব রাখি। আর এইটা থেকে, এই যে এই পার্টটা থেকে আমি সেকেন্ড ওয়েব ফিলারটা দূরত্ব রাখি হচ্ছে 130 মিলিমিটার। আমি ডকুমেন্ট সব দিয়ে দিব আপনাদেরকে, টেনশন কিছু নাই। ওকে, আর এই তো, তো আর সাব নোজল যেগুলো আছে, এই যে আমাদের সাব নোজল হচ্ছে, আমি দেখাচ্ছি সাব নোজল গুলার প্রতিটার মাঝখানে ডিস্টেন্স থাকে হচ্ছে 60 মিলিমিটার। ওকে, 60 মিলিমিটার করে ডিফারেন্সে আমরা প্রতিটা সাব নোজল এখানে সেট করি একটার পর একটা। যদি ফেব্রিকের উইথ বেশি হয়, লুম বড় হয়, তাহলে ওই অনুযায়ী নজল বেশি হবে, এটাই পার্থক্য, বাট সিস্টেম কিন্তু একই, 60 মিলিমিটার পার্থক্য পার্থক্য করে আমরা দিব।
সাবনোজল লাগায় কিভাবে? আহ আচ্ছা, তো নাট এ প্লাস নাট বি দুইটাই আছে, তাহলে আমরা যদি আগের পেজে যাই, কি লেখা আছে আমাদের এখানে? নাট এটা লুজ করতে হবে, এই প্লাগটা সাবনোজলটা খুলতে হবে, তারপর হচ্ছে কি আমাদের বাল্বটা বসাতে হবে। আচ্ছা, এই দুইটা পার্ট খোলা লাগে আর কি, ঠিক আছে? এই দুইটা পার্ট খুলে আমাদের হচ্ছে পরে হচ্ছে এই জিনিসটা ইনস্টল করা লাগে, মানে ভিতরে এই ভিতরে হচ্ছে এই গ্রুভটা দিয়ে ঢুকানোর ব্যবস্থা থাকে আর কি। এই যে এই দুইটা হচ্ছে আমাদের জাস্ট একটা প্লাগ দিয়ে আটকানো থাকে, এটা হচ্ছে পাথওয়ে যেদিক দিয়ে এয়ার ঢুকবে। তো এই দুইটা নাট আমি খুলে এই প্লাগগুলো খুলে ফেলি, খুলে হচ্ছে আমরা কি করি, এই যে এই সাবনোজলটার উপরে থাকে, এটা হচ্ছে আরেকটা থাকে যে টিউব দিয়ে কানেক্ট থাকে। তো আমরা এই গ্রুপ বরাবর বসাই দিই আর কি, ভিতরে এরকম গ্রুপের মতো থাকে যে দিক দিয়ে এয়ার পাস হয়, তো ওই গ্রুপ বরাবর আমরা দুইটা দন্ডের মতো থাকে, ওই দিক দিয়ে আমরা ঢুকিয়ে পরের দিকে টাইট করে দিই আর কি, তাহলে এই দিক দিয়ে পাস হয়। আর সাবনোজল দিয়ে নিচেও আমি কানেক্ট করে দিই, যে এখান দিয়ে আমি কানেক্ট করে দিই যাতে এয়ার প্রেশারটা আসে আর কি। তো এভাবে সাবনোজল হচ্ছে 60 মিলিমিটার ডিস্টেন্সে আমার সেট আপ করতে হয়। আচ্ছা, টেম্পল। আর টেম্পল নিয়ে আমার অ্যাকচুয়ালি নলেজ খুব বেশি নাই, বাট টেম্পল হচ্ছে ফেব্রিকের যে প্রেশারটা আমার এদিকে মেনটেন করা হয় আর কি। তো টেম্পল সেট আপের অনেকগুলো ইয়ে আছে, সিস্টেম আছে। তো টেম্পল যেটা করা হয় যে তিনটা, অনেক আপনি পার্টগুলো জানেন এখানে। টেম্পল বার আছে, বারের উপর দিয়ে আবার সুতাগুলো আসে। এরপর হচ্ছে আমার মেনলি এখানে ফেব্রিক জেনারেট হয়ে আসে আর কি, এইখানে তো সুতা থাকে না, যখন ফেব্রিক জেনারেট হয়ে যায় ফেব্রিকটা রিডের শেষ মাথাতে কিন্তু আমার এদিকে কিন্তু জেনারেট হয়ে যায়। আচ্ছা, আর আচ্ছা, এখানে একটা ইয়ার্ন গাইড প্লেট নামে একটা ইয়ে আছে, এই জিনিসটা আসলে কাজ কি? এই জিনিসটা হচ্ছে মানে ইয়ার্নটা এখান থেকে আমার ফেব্রিক যে প্রোডাকশন শুরু হয় আর কি, মানে এইখানে হচ্ছে রিডটা ধাক্কা দিয়ে এই পাশ পর্যন্ত আনে আর কি। এনে হচ্ছে আমাদের এখান থেকে ফেব্রিক জেনারেশনটা শুরু হয়, ফেল অফ দ্য ক্লথ বলি আর কি আমরা এটাকে। আর এই যে এই রিডের সাথে আমার এই টেম্পলের পার্থক্যটা কতটুকু থাকে, এটা আমরা ক্লিয়ারেন্স এ বলি। ক্লিয়ারেন্স এ কতটুকু? ক্লিয়ারেন্স এ হচ্ছে আমাদের 1.5 মিলিমিটার। তাইলে আমাদের রিড থেকে কতটুকু ডিফারেন্স থাকতেছে? রিড থেকে ডিফারেন্স থাকতেছে আমার 1.5 মিলিমিটার এই টেম্পলের। আর হচ্ছে এই টেম্পলটা কি করতে হয় একদম লাস্টের যে টেম্পলের মধ্যে অনেকগুলো রিং থাকে, রিংগুলো আবার খোলা যায় চাইলে, হ্যাঁ, এটাকে আমরা টেম্পল বলি। তো টেম্পলের লাস্টের রিং বরাবর অ্যালাইন করে আমাদের সুতাটা আনতে হয়, ওখান থেকে আমাদের এই ফেব্রিক এভাবে প্রোডাকশনের লাস্ট মাথা আর কি, টেম্পলের লাস্ট ইয়াটা। তো ওইভাবে আমরা টেম্পলটা সেট আপ করি। আর এখানে কিছু সেটআপমেন্টের বিষয় আছে যে আমরা আসলে কোন পজিশনে সেটআপ করবো, তো করার জন্য এখানে ক্ল্যাম্পার আছে আর কি, ক্ল্যাম্পার আছে, বোল্ট এ আছে। তো এই জিনিস এখানে আবার টেম্পল বার ব্র্যাকেট আছে। তো এই জিনিসগুলো অ্যালাইনমেন্ট করে হচ্ছে আমরা সেট আপ করি। এখন মেজারমেন্ট কি আমার সেট আপ করার জন্য এই বিভিন্ন মেজারমেন্ট আছে আর কি, সেট আপ আছে। তো এটা নিয়ে আমি খুব বেশি বলছি না, কারণ এটা নিয়ে আমার পর্যাপ্ত এরকম নলেজ নাই, টেম্পল বার সেট আপটা নিয়ে আমি দেখেছিলাম। তো আমি যেহেতু নলেজ টোটালি নাই, আমি এটা ফুলি বলছি না আর কি। তবে টেম্পল বারটা কি আমার এই ক্লিয়ারেন্সটা দিয়ে সেট আপ করা হয় আর কি, যে এই রিড থেকে একটা নির্দিষ্ট ক্লিয়ারেন্স দিয়ে। আর ফর্মুলা কি দুইটা, এই রিড থেকে কতটুকু ক্লিয়ারেন্স হবে, আর লাস্টে যে সুতাটা সেটা হচ্ছে টেম্পল বারের লাস্ট রিডিং এ থাকবে। এই দুইটা সেট আপমেন্ট দিয়ে আমাদের টেম্পল বার এবং টেম্পল ব্রেকেট সবগুলো সেট আপ করা হয় আর কি। ওকে, তো আমরা এই সেট আপমেন্ট গুলো সবগুলো এইভাবেই করে টেম্পলটা বসাই আর কি, এগুলো চেঞ্জ করে করে আমরা যাতে লাস্টের সুতাটা এই বরাবর অ্যালাইনমেন্টে থাকে এভাবে করে বসাই। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডেও সেম ভাবে, লেফট হ্যান্ড সাইডে আমাদের আরেকটা অ্যারেঞ্জমেন্ট আছে, আরেকটা মেজারমেন্ট আছে। এটা হচ্ছে যে আমাদের এই যে আপার ব্লেড কাটার, এই ব্লেড কাটারটা কি জিনিস? এই ব্লেড কাটারটা হচ্ছে আমাদের যখন সুতাগুলো আসে, যখন আমাদের ফেব্রিক ফর্মেশন হয়, সুতার কিছু অংশ কিন্তু বের হয়ে থাকে। তো আপার ব্লেড কাটার হচ্ছে এই অংশগুলো কেটে দেয়। তো আপার ব্লেড কাটার থেকে টেম্পল কভারের ডিফারেন্স হবে হচ্ছে 0.5 মিলিমিটার। তো টেম্পলটা আমাদের এইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে আপার ব্লেড কাটার লেফট হ্যান্ড সাইডের দিকে আর কি। তো দুইটা সাইড আছে আমাদের, কি দেখলাম আমরা? রাইট হ্যান্ড সাইড আছে, যেখানে হচ্ছে কি আমাদের ব্লেড কাটারটা কিন্তু এক সাইডে, ব্লেড কাটার দুই সাইডে না। রাইট সাইডে কি, রাইট সাইডে আমাদের লেফট সাইডে হচ্ছে ব্লেড কাটারটা থাকে আর কি। তো রাইট হ্যান্ড সাইডে আমার, এখন রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড আপনার কনফিউশন লাগতে পারে, আপনার বলতে পারেন সুতা এদিক দিয়ে আসে, তাহলে রাইট হ্যান্ড সাইড কিভাবে বলবো? এখন সুতা এদিক দিয়ে আসে ঠিক আছে, বাট মেশিনের পার্সপেক্টিভ থেকে কি হয়? সুতা কিন্তু লেফট হ্যান্ড সাইড দিয়ে ঢুকতেছে, তাই না? আমাদের সুতা ওই পাশ দিয়ে ঢুকতেছে না, আর মেশিনের পার্সপেক্টিভে লেফট হ্যান্ড সাইডে গিয়ে সুতাটা হচ্ছে আমার ওই পর্যন্ত যাচ্ছে আর কি। তো এইভাবে হচ্ছে বিষয় চিন্তা করবেন আর কি। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে যেটা হয় যে আমাদের ব্লেড কাটার থাকে, যেখানে হচ্ছে সুতাটা কেটে দেয়,
এই এক্সট্রা সুতা ফেব্রিক জেনারেশনে পরে। তো ওটা থেকে আমাদের ডিফারেন্সটা কি হয়, 0.5 মিলিমিটার। আর রাইট হ্যান্ড সাইডে আমরা কিভাবে সেট করছি, টেম্পলটা কোথায় বসবে, লাস্টের সুতার সাথে অ্যালাইনমেন্ট করে, রিংটা অ্যালাইনমেন্ট করে আমরা বের করছি আর কি। ওকে। আর এই তো টেম্পল কভার টোভার আছে, এটা আমরা সেট আপ করি কিভাবে, এই যে বোর্ড গুলা দিয়ে আমরা টাইট করতেছি, এগুলা কাজ করার সময় আসলে বোঝা পসিবল। এই যে ফেল প্লেট হচ্ছে আমার ক্লথের, যেখান থেকে আমার ক্লথ জেনারেশন শুরু হবে আর কি, ওইটা হচ্ছে আমার ফেল প্লেট বলি আমরা এটাকে। ওকে। তো এই যে ফেল প্লেট থেকে আমাদের অ্যাকচুয়ালি ক্লথ প্রোডাকশনটা এই পাশ থেকে রিড এই পর্যন্ত এনে হচ্ছে আমাদের ফেব্রিকটা ইয়া করে আর কি। আর আচ্ছা, তো ফেল প্লেটটা আসলে কোথা থেকে যাবে আর কি, ফেল প্লেট যে এই যে এই ছোট্ট পাতলা বারটা যেখানে হচ্ছে আমার ফেব্রিকের এখান থেকে প্রোডাকশনটা হইতেছে, শুরু হচ্ছে বা এই পর্যন্ত রিড আনতেছে, এটা হচ্ছে টেম্পলের ভিতরে 3 থেকে 4 মিলিমিটার ঢুকানো থাকবে। তাহলে এই হচ্ছে টেম্পল কভার, এই বরাবর হচ্ছে আমার এতটুকু ভিতরে হচ্ছে আমার এই ফেল অফ দ্য ক্লথ অথবা ফেল প্লেট, এই জিনিসটা আমার এখানে থাকবে। ওকে। ফাইনালি আমার হচ্ছে এই তো ফেল প্লেট আমি এখানে বসাইলাম, সাবনোজল সামনে, এখানে হচ্ছে রিড, এই হচ্ছে আমার প্রসেস আর কি। ওকে। তো এটা হচ্ছে এই বরাবর সুতাটাকে ইনসার্ট হওয়ার পর সুতাটা এই পাশে ফিল অফ দ্য ক্লথ পর্যন্ত আনবে। ওকে। আর হচ্ছে ক্লথ সেটিং, এখন আমার যেটা করতে হবে যে আমার ফ্যাক্টরিতে যে কাজটা করা হয়, যে একটা প্রডিউস ফ্যাব্রিকের সাথে এই যে সুতার মাথাগুলো আছে না, এই সুতার মাথাগুলো কি করা হয়, এই আটকে দেওয়া আর কি গিট্টু দিয়ে সুতার বাংলা ভাষায়। কেন আটকে দেওয়া হয়, যাতে হচ্ছে আমার কি টোটাল মোশনটা একটা ইয়ে পায়, কন্টিনিউটি পায়। তা আমি যদি এমনি সুতা জাস্ট ফেলে রাখি, সুতা কিন্তু কিভাবে পেঁচাবে, আমার যে ক্লথ বিমটা আছে ওইটার সাথে পেঁচানো ওয়েটা কি, সুতা তো জাস্ট ফেব্রিক প্রোডাকশনে আটকে যাবে না। তো এক্সিস্টিং কিছু ফ্যাব্রিকে আমার ইয়াতে ক্লথ রোলার পেঁচানো হয়, ওইটা এদিক দিয়ে পাস করা হয়, পাস করে এই সুতার সাথে আমরা গিট্টু দিয়ে বিভিন্ন কাট কাট করে আটকে দিই আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রসেসটা। তো আনার প্রসেসটা হচ্ছে এরকম, যে আমাদের এই এক্সপানশন বারটা দিয়ে যায়, এরপরে হচ্ছে ভিতরে সারফেস সোলারটা থাকে যেখান দিয়ে আমাদের ক্লথটা কাটতে হয়, উপরে এই যে প্রেস সোলার বললাম, প্রেস সোলারের উপরে দিয়ে গিয়ে তারপর হচ্ছে আমাদের ক্লথ রোলারে হচ্ছে এটা আটকায়। তো এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমরা যেটা বলছিলাম ফার্স্টে যে আমি দেখাবো, এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমাদের ক্লথ রোলারটা, সুতাটা হচ্ছে ক্লথ রোলারে পেঁচায় আর কি। এই তো। এরপরে হচ্ছে আমরা ইঞ্চিং করি, এখানে বিভিন্ন বেশি বেশি ফাংশন আছে। যখন আমরা এটা পেঁচাই, পেঁচানোর পরে যখন ফেব্রিক জেনারেশন আমরা দেখি আর কি যে হ্যাঁ পেঁচাইতেছি কিনা, সুতাগুলো এভাবে ইয়া হচ্ছে কিনা, এটা আমরা ইঞ্চিং করে দেখি আর কি। ওকে। ফাইনালি যেটা বললাম, এই যে ক্লথ গুলা কিভাবে পাতলা পাতলা করে কাটা হয়, কেটে হচ্ছে এখানে গিট্টু মারা হয়, গিট্টু মারলে কি হয়, আমার একটু কন্টিনিউয়াস মোশন পায় এই ফেব্রিক জেনারেশনের সাথে ভিতরে ক্লথে। আর ফাইনালি মেশিন কিছু সেটিং করা লাগে, যেমন আমাদের এখানে কিছু, এগুলো আসলে মেশিনের ভিতরে ইম্পর্টেন্ট, এই ছোটখাটো কিছু সেটিংস আছে যেগুলা আসলে মেশিন দিলে বোঝানো পসিবল, তো আমি এটা ইয়ে করতেছি না। ওকে। এভাবে হচ্ছে আমরা এখন কিছু আছে, এখানে কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট আছে যেমন, যেগুলো আমি এখানে ছবি পাই আমার কাছে নাই কালেকশন করা, তা আমি দেখাতে পারি নাই। আমি যদি দেখাই এখানে হচ্ছে, যেমন ওয়েস্ট সেলভেজ কিভাবে ফর্মিং করতে হয় অথবা ইঞ্চিং কিভাবে করতে হয়, টেনশন কিভাবে সেট আপ করতে হয়, এই জিনিসগুলো আমার ডকুমেন্টেশন নাই, তো এগুলো দেখাতে পারছি না। বাট ওভারঅল এগুলা বাদে বাকি প্রসেসগুলো কিন্তু এইভাবে করা হয়, এভাবে করে আমরা টোটাল সেট আপটা করি আর কি। আর আরো কিছু কাজ আছে, যদি আমরা ডিজাইন চেঞ্জ করি, ডিজাইন চেঞ্জ করলে আমাদের ইয়ে করতে হয়। এখন ইন্টারেস্টিং কথা এখানে, ফেব্রিকের ডিজাইন আমি কিভাবে ইয়ে করব, বা আমি কেমনে বুঝবো আসলে, মানে যেটা হয় আমাদের টয়োটাতে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আপনারা হয়তো ক্যামের কথা পড়ছেন, আমি জানি ক্যাম এগুলার কথা পড়ছেন হয়তো। তো টয়োটাতে যে ইন্টারেস্টিং জিনিসটা আছে সেটা হচ্ছে ই শেড। ঠিক আছে, ইলেকট্রনিক শেডিং সিস্টেম। আপনার টয়োটার কথা বলছেন, ডবির কথা বলছেন, ই শেড যে জিনিসটা, এই শেডটা হচ্ছে 4টা শেফট নিয়ে কাজ করতে পারে, এবং কোন হিল ফ্রেমটা উঠবে কোন হিল ফ্রেমটা নামবে, এই জিনিসটা ডিটারমাইন হচ্ছে আমাদের সার্ভো মোটর মাধ্যমে। তো আমাদের কিন্তু ক্যাম সেট আপ করা লাগতেছে না, আমরা সার্ভো মোটরে যেটা হয় ইন্টারেস্টিংলি টয়টা মেশিনে, আমি যদি মেশিন মোটর ডিজাইন সেট করে দিই, তাইলে হচ্ছে ও কিন্তু কাজ করতে পারে, কারণ কি ও সার্ভো মোটরই ওই অনুযায়ী হিল ফ্রেম আপ ডাউন করায়। ওকে। তো এটা খুবই ইন্টারেস্টিং, বর্তমানে খুবই লেটেস্ট টেকনোলজি, যেখানে হচ্ছে আমরা সার্ভো মোটরের সাহায্যে হচ্ছে হিল ফ্রেম ইন্ডিভিজুয়ালি আপ ডাউন কন্ট্রোল করতে পারতেছি, আপ টু 4 শেপ, 8 শেফট পর্যন্ত আছে আর কি বর্তমানে, আরো হয়তো 16 শেফট পর্যন্ত করা যায় আর কি, তো আপাতত বলতে 8 শেফট পর্যন্ত আছে। এটা খুব ইন্টারেস্টিং সিস্টেম আর কি, আপনার হচ্ছে আসলে এতে খুবই ইজি অপশন থাকে আর কি চেঞ্জ করার। তবে পুরোনো মেশিনগুলো যেগুলো আছে টয়োটার, ওগুলোতে এখনো হচ্ছে ক্যাম সেট আপ করতে হয়।
তো ক্যাম বক্স খুলে ওটার মধ্যে আবার সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপর হচ্ছে সেট আপ করতে হবে ডিফারেন্ট ডিজাইনের জন্য। তো উইভিং মেশিন ফ্যাক্টরিতে টিপিক্যালি লং প্রোডাকশন হয় আর কি, একটা ডিজাইন সেট করে দিলে প্রতিটা মেশিনে লং একটা প্রোডাকশন হয় ওই কনস্ট্রাকশনে। সো বারবার চেঞ্জ করার আসলে প্রয়োজন হয় না টিপিক্যালি, যেমন 2x2 টুইল হচ্ছে হচ্ছে তো হচ্ছে, তারপর হয়তো একটা ডিফারেন্ট তো যেমন ডেনিমের কাপড়গুলো ওগুলোতে আবার ক্যাম টাইম ইউজ করা হয় আর কি, কারণ হচ্ছে ওগুলোতে এত চেঞ্জ হয় না আমাদের ডিজাইন। আচ্ছা ফাইনালি আমি যেটা শো করব সেটা হচ্ছে আমাদের মেশিন স্টার্ট আপ। আমার লুম এই প্রসেসগুলো হয়ে গেছে, আমি লুম টুম সেট করে ফেলছি। এখন হচ্ছে আমার মেশিন স্টার্ট করতে হবে। হ্যাঁ, মেশিন স্টার্ট করার কিছু ফাংশনালিটি আছে। আমি জানি এটা নিয়ে আপনারা হয়তো কখনো কাজ করবেন না, তবু আমি দেখাচ্ছি আর কি, জাস্ট এজ এ নলেজ এক্সাম্পল। আচ্ছা, তো প্রথমে আহ, এটা জবস রিভিউ ইনস্টলেশন হবে না, জবস রিভিউ স্টার্ট আপ হবে। আমি এটা ডিফারেন্টলি লিখছি। আচ্ছা, তো 19টা পয়েন্ট আছে আর কি, গ্রিজিং পয়েন্ট আছে মেশিনের ভিতর, আমি এখানে ছবি দিয়ে রাখছি। তো 19টা গ্রিজিং পয়েন্ট আছে, এই গ্রিজিং পয়েন্টটা ফার্স্টে হচ্ছে আমাদের, এটা কিন্তু সবকিছু আমি ইয়া করে বলছি, মানে মেশিন স্টার্ট আপ করবো আর কি তখন। তো গ্রিজিং পয়েন্টে আমার ইয়া করতে হবে আর কি, এই গ্রিজিং গুলা করতে হবে। ওকে, তো আহ, এটা এটা ইনস্টলেশন করার পরে আমি ইয়া ইয়া এগুলো এই কাজগুলো করতে হবে আর কি। ওকে, তো এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি কখন করবো, এই জিনিসটা কিন্তু মানে ওই ইয়ে করা, লুমিং প্রসেস যেটা বললাম যে ফ্যাব্রিক একদম টোটাল ফেব্রিক করার মতো অবস্থা করা, এটার সময় আমি করবো না। আমি ইনস্টল করার পরে এই কাজটা করতে পারি আর কি। আমি আসলে এটা সেকেন্ডে বলা উচিত ছিল, আমি থার্ডে বলতেছি। বাট এই স্টার্ট আপটা মেশিন স্টার্ট হচ্ছে কিনা, মেশিন চলতেছে কিনা, এই জিনিসটা কিন্তু আমি এই এই সুতা মোতার কাহিনী করার আগে আগে করবো আর কি, যাতে আমার মেশিন স্টার্ট হচ্ছে এটা আমি ইয়ে করতে পারি। তারপর হচ্ছে আমি মেশিনে ফেব্রিক ইয়ার সব সেট আপ করবো। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমাদের 19টা পয়েন্টে গ্রিজিং করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এয়ার ফিল্টার আছে একটা, যেখানে হচ্ছে আমাদের এই লিন গুলা ইয়া হয়। তো এয়ার ফিল্টারটা চেক আপ করতে হবে। তো এই খুব সিম্পল সিস্টেম, এখানে হচ্ছে আমরা এই স্ক্রু গুলা খুলে ফিল্টার কভার টভার খুলে চেক করি আর কি। তারপর আমরা দেখি যে এয়ার ফ্লো প্রপারলি হচ্ছে কিনা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এয়ার ফিল্টার দিয়ে যদি এয়ার ফ্লো প্রপারলি না হয়, খুবই হাই প্রেশার ইয়া থাকে। তো এটা ডিপেন্ড করে, নর্মালি ফ্যাক্টরিতে একটা লার্জ কম্প্রেসর থাকে সেন্ট্রাল, ওখান থেকে সবখানে কম্প্রেসড এয়ার ইয়েটা যায় আর কি। এখনকার হচ্ছে রোটেশন চেক করা, এটাকে আমরা ইঞ্চিং মোশন বলি। যেটা করি আমরা যে আমার মেশিনে কোনো যখন আমি ঘোরাবো, আমি যখন বেল টেল সবকিছু সেট আপ করছি, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মেশিন ঘোরাইলে আসলে সবকিছু ঠিকমতো চলে কিনা, কোনো পার্টের সাথে বাড়ি খায় কিনা। ধরা যাক আমি যদি আপনাকে দেখাই, এইখানে যেমন আছে এই যে এই নোজলের সাথে এখানে এই যে এই পার্টটা ছোট একটা ডিফারেন্স, আমি এই যে এটা দেখতেছি, এটা 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 আসলে কি মানে ইয়ে হচ্ছে কিনা। ঠিক আছে, আমার মানে এটা হচ্ছে আমার কি বলি, এটাকে আমরা সাব নজল বলি আর কি। হ্যাঁ, মানে এখান থেকে মেইন নজল থেকে এসে এখান দিয়ে আহ এসে আমার হচ্ছে রিলে নজল হয়ে যায় আর কি। যাই হোক, তো এখানে ছোট একটা গ্যাপ থাকতে হয়। তো এই গ্যাপ গুলা ঠিক মতো আছে কিনা আমার এই জিনিসগুলো দেখতে হয়। লুব্রিকেশন গুলো আমরা চেক করি, যে গ্রিস গান দিয়ে আমি যেটা বললাম ফার্স্টে, গ্রিস গান দিয়ে আমরা হচ্ছে গ্রিস গুলা দিই আর কি ভিতরে প্রেসার দিয়ে, এটা নর্মালি দেওয়া হয় না। আচ্ছা, দেওয়ার পরে আমরা কি করব, আমরা ভোল্টেজ চেক করি। এটা খুব রিস্কি কাজ, আমার একবার মনে আছে, খুবই খুবই ভয়ানক স্মৃতি। আমি হচ্ছে একটা মেশিনে দেখছিলাম খোলা আছে আর কি, এভাবে সার্কিট বোর্ডটা খোলা আছে। এখন মেশিনে লাইট জ্বলে না, ইয়া জ্বলে না। আমি দেখলাম যে ওকে ফাইন, আমি কিছু করি না ওইটা। পরে আমি খোঁজ নিয়ে দেখি যে ওখানে মেশিন অন্য কোনাতে চার্জ চালু করা ছিল, জাস্ট লাইট অন ছিল না। তো 400 ভোল্টের মতো এখানে কারেন্ট ছিল। তো দেখা, আমি যদি ইন কেস কোনো কারণে কৌতূহলবশত ধরার চেষ্টা করতাম, তাহলে কিন্তু আমি সাথে সাথে ওখানে ছাই হয়ে যেত। তো এটা আসলে ফ্যাক্টরিতে বোঝায় না আর কি, ফ্যাক্টরিতে খুব কেয়ারফুল থাকতে হয়। তো ইলেকট্রিশিয়ানরা এই কাজগুলো করে, তারা হচ্ছে খুলে ভোল্টেজটা চেক আপ করে আর কি। মাঝে মাঝে ইঞ্জিনিয়ারদের করতে হয় এই জিনিসটা, যে +-5% রেঞ্জে আছে কিনা 400 ভোল্টে। তো ওই বেসিসে হচ্ছে আমরা দেখি ভোল্টেজ ঠিক মতো আছে কিনা। যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের এটা একদম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে কন্ট্যাক্ট করতে হয় আর কি, তাদের আসলে কোন সমস্যার কারণে এখানে আমি প্রপার ভোল্টেজ পাচ্ছি না, এই জিনিসটা প্রায়ই হয়। এখন টিপিক্যাল সেট আপ মেশিনের আমরা যেটা করব, যে আমরা জাস্ট একটা ডিভাইস ইনস্টল করার মতো, একটা নতুন কম্পিউটার কিনে চালু করার মতো সেম প্রসেস টাইপের। আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেট করলাম, করার পরে এই তো এগুলা ইয়ে করলাম। তারপর হচ্ছে আমাদের কিছু কাজ আছে, মেশিন নাম্বারটা আমাদের ইয়ে করতে হবে। এখন মেশিন নাম্বার সেট করার কি দরকার, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনারা হয়তো জেনে আমি জানি না সারপ্রাইজ হবেন কিনা, যে ফ্যাক্টরি যারা ওনার থাকে অথবা যারা একদম ম্যানেজিং বোর্ডে থাকে, তারা কিন্তু বর্তমানে যে টয়টা মেশিন গুলো আছে, তারা রুমে বসে দেখতে পারে কোন মেশিনে কি ইস্যু হচ্ছে। সব মেশিনের ডাটা তাদের কাছে সরাসরি যায়,
যে এই মেশিন, এত নাম্বার মেশিনে অমুক রোড, এত নাম্বার মেশিনে ইয়ার্ন বন্ধ হয়ে গেছে অথবা বন্ধ হয়ে গেছে মেশিন, অথবা বেশি এয়ার প্রেশার হচ্ছে, সব কিছু ডাটা ওরা দেখতে পারে বসে বসে। তো আমাদের মেশিন নাম্বার সেট করতে হয় যাতে সার্ভারে ওইভাবে ডাটাটা যায়, অ্যান্ড কোম্পানির যারা একদম ম্যানেজিং পজিশনে আছে তারা দেখতে পারে আসলে কোন মেশিনে কি অবস্থা। আচ্ছা, তো শিফট টাইম এখানে সেট আপ করতে হয়। তো আমাদের এই জিনিসটা গুরুত্বপূর্ণ কেন? আহ, আমরা সেট আপ করে দিই কারণ হচ্ছে আমাদের জাস্ট যারা ইঞ্জিনিয়ার থাকে তাদের পারপাস কিন্তু জাস্ট মেশিন স্টার্ট করা, ইয়া করা না, আমাদের সার্ভিসিং করতে হয়, কমিশনিং করতে হয়। তো ওখানে দেখতে হয় যে আসলে স্পিড ফার্স্টে কিন্তু 900 উঠানো যায় না, ফার্স্টে অনেক ইস্যু থাকে। নর্মালি ফ্যাক্টরিতে যখন মেশিনগুলো বসানো হয় ওগুলো কনস্ট্রাকশন এরিয়া হয়ে থাকে, তো ওগুলাতে হিউমিডিটি, টেম্পারেচার খুব ভালো অবস্থা থাকে না। এগুলো যখন না থাকে প্রচুর ওয়ার্ক ব্রেকেজ হয়, প্রচুর ইয়ার মিসিং হয়, এই এই কাহিনীগুলো হয়। তো আমাদের সবসময় মনিটর করতে হয় আসলে যে প্রোডাকশনে পার শিফটে কিরকম এফিসিয়েন্সি কিরকম আসতেছে, ওয়ার্ক ব্রেকেজ কিরকম হচ্ছে, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়। তো এই ডাটাগুলো আমি দেখতে পাই হচ্ছে মেশিনের শিফটের ডাটার ভিতর দেখা যায় আর কি, যে এই শিফটে এই প্রোডাকশনে এরকম ব্রেকেজ হয়েছে, কত পার্সেন্ট হয়েছে। আমার একবার মনে আছে একটা কাজ দেওয়া হয়েছিল যে সবগুলা মেশিনের ডাটা কালেকশন করা, কোনটাতে কিরকম ব্রেকেজ হচ্ছে, কেন হচ্ছে, প্রেশার কত, ওইগুলাতে এগুলা খোঁজ খবর রাখা। তো এই কাজগুলোর জন্য আমাদের শিফটের টাইম সেটিং করে দিতে হয় আর কি। আচ্ছা, আমি টাইম টাইম সেট করলাম, এটা মেশিন নর্মাল জিনিস। ওকে, তারপর হচ্ছে আমাদের এই প্রেশার ইউনিট ইয়া করতে হয়, ভিতরে প্রেশারটা আমাদের সেট আপ করতে হয়। এগুলো কিন্তু অটোমেটিকলি আমরা ভিতর থেকে সেট করতে পারি, কোনটা প্রেশার ম্যানুয়ালি কিছু করতে হয় না। কোন নজলে কত প্রেশার থাকবে, কি থাকবে, সবকিছু আমি ভিতর থেকে সেট করতে পারি। এই বেসিসে আবার ইয়ার্ন কোয়ালিটি চেঞ্জ হয়। এগুলা যারা ফ্যাক্টরিতে ফোরম্যান, অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স আছে, তারা আসলে জানার খুব ভালো। ফ্যাক্টরিতে ক্রোনোলজি আছে কি, ইঞ্জিনিয়ার থাকে, তারপর ফোরম্যান থাকে। ফোরম্যান যদিও ইঞ্জিনিয়ার আন্ডারে কাজ করে, বাট ফোরম্যানরা খুবই নলেজেবল, তারা অনেক বছর ধরে ফ্যাক্টরিতে কাজ করে, তাদের নলেজ খুব হাই। তারা মেশিনে কোন সেটিং কি করতে হবে, কেন করতে হবে জানে না, এটা রাইট, কিন্তু তারা জানে কি করতে হবে। তো তারা বুঝে আসে প্রেশার কোনটা কি সেট করলে মেশিনের কোয়ালিটি ভালো হবে, মানে ইয়ার্নের কোয়ালিটি ভালো হবে। তার আন্ডারে ফিটার থাকে যারা হচ্ছে ফিটিং এর কাজগুলো করে। ওকে, তারপর হচ্ছে আমাদের ভিতরে অয়েলিং, অটোমেটিক অয়েলিং এর ব্যবস্থা আছে। তো আমি এটা সেট করে দিতে পারি, ম্যানুয়াল অয়েলিং এর ব্যবস্থা করতে পারি। এটা হচ্ছে কিন্তু অয়েল, নট গ্রিস। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গ্রিস, যেটা হচ্ছে গ্রিস পয়েন্ট থাকে হেভি, একটা হচ্ছে অয়েল। অয়েল কিন্তু গিয়ার টিয়ার গুলোতে লাগে, ওগুলো আলাদা জিনিস। আচ্ছা, তো মোটরে আরপিএম আমার এখানে সেট আপ করতে হয়। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। যেটা বললাম প্রথমে কিন্তু মেশিন 900 আরপিএম এ চালানো যায় না, কারণ মেশিন এভাবে চালালে প্রতিটা ইয়ার ব্রেকেজ হবে। ফ্যাক্টরি এরকম সিচুয়েশনে থাকে না, ইয়ে থাকে না। তো আমরা টেস্ট করার জন্য প্রথমে 600 আরপিএম এ টেস্ট করে দেখি আর কি। তো আমরা দেখা যায় 600 সেট করে তারপর আমরা দেখি, ওইভাবেই হচ্ছে আস্তে আস্তে পরে স্পিডটা বাড়ানো যায় আর কি, যদি ফ্যাক্টরি কন্ডিশন ঠিক আছে। আচ্ছা, তো ওয়েব ডেনসিটি, ওয়ার্ক ডেনসিটি, এটা আমরা এখানে আমি অ্যাজ এন এক্সাম্পল 48 ইঞ্চ পার ইঞ্চ দিছি, এটা ফ্যাব্রিক উপর ডিপেন্ড করবে। তো এগুলো আমাদের দিতে হয় আর কি, কিরকম ডিফারেন্স আছে। ওয়েভ ডেনসিটি এটা আমার সিলেক্ট করতে হয় যে আসলে ওয়েভ কতটা যাবে প্রতি ইঞ্চে, ওই বেসিসে হচ্ছে আমার মোশন গুলো সবকিছু রেগুলেট হয়। আচ্ছা, আর এখানে কিছু জিনিস আছে, ড্রপিং সিগন্যাল, এই জিনিসগুলো আমি এক্সাক্ট মনে নাই, অনেক আগে করেছি। আচ্ছা, আর কিছু জিনিস আমার চেক করতে হয় যে আমার সব, এই জিনিসগুলো চেক করতে হবে আমার। আচ্ছা, আমি যেটা বললাম যে মেইন নজল গুলো উপরে ছিল, এর মাঝখানে ছিল এসিস্ট নজল, যেটা আমরা দেখলাম যে একদম কোনায় একদম সাথে লেখা আছে সুতার। একটা হচ্ছে আহ আবার একটা হচ্ছে আমার ইয়া নজল আর কি, যে আমাদের সাব নজল গুলা যে আছে, রিলে নজল গুলা, পিলার গুলা, ইলেকট্রনিক ড্রাম, ইলেকট্রিক্যাল ড্রাম যেটা আছে, এরপরে কাটার, ব্রেকিং সিস্টেম যেগুলো আছে, এই প্রত্যেকটা জিনিস আমার একটা একটা করে ইন্ডিভিজুয়াল চেক করতে হবে। তো মেশিনে মেনু আছে আর কি, এই যে এখানে প্রতিটা জিনিসের মেনু আছে। তো আমি হচ্ছে এই প্রতিটাতে অন করে, অত এই যে এগুলো বাটন গুলো আছে না, এগুলোতে চাপ দিয়ে, টাচ স্ক্রিন থাকে, প্রতিটা চাপ দিয়ে আমি আসলে প্রত্যেকটা জিনিস চেক করতে পারি আর কি। সাব নজল গুলা, আমার রিলে নজল গুলা, এসিস্ট নজল গুলা, টেন্ডেম নজল গুলা, সবগুলো আমি একটা একটা করে চেক করতে পারি। ঠিক আছে, চেক করে এভাবে হচ্ছে দেখতে পারি কি প্রতিটা সুতা যাচ্ছে কিনা, মানে সুতা যাচ্ছে কিনা না, প্রতিটা এয়ার প্রেশার আছে কিনা। কারণ এয়ার প্রেশার না থাকলে তখন আমার ফিক্স আপ করতে হয়, হয়তো কোনো পাইপ আমার ইয়ে নাই, কানেকশন করা নাই, কোনোটা একটু লিক আছে, এরকম যদি হয়ে থাকে তো আমার ডিটেক্ট করতে হয় আসলে আর কি। এটা একটা কাজ যে আমরা মেশিনে প্রতিটা পার্ট চেক করে তারপর ওটা অনুযায়ী আমরা ডায়াগনোসিস করে, তারপর কারণটা ডায়াগনোসিস করি, তারপর আমরা ঠিক করি আর কি এটা। সরি। আচ্ছা, মেশিন ট্রায়াল রানিং করতে হয়। তো এক ছোট করে আমাদের জাস্ট হালকা স্পিডে ট্রায়াল রানিং করে দেখতে হয় আর কি। ট্রায়াল রানিং করার সময় একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলা ইয়ে করতে হয় আর কি, ডিসেবল করে দিতে হয়। কারণ
দেখা গেছে যে ওয়ার্প ড্রপার, এখন আমি তো সুতা দেই নাই, তাই না, ড্রপারের ভিতরে। তারপরে হচ্ছে আমরা এই ওয়েভ ডিটেক্টরে আমরা সুতা যাচ্ছে না। তো যেটা হবে যে আমি যদি এই জিনিসগুলো ডিসেবল না করি, তাহলে কি হবে, আমার মেশিন কিন্তু চলবে না। মেশিন দেখাবে যে এগুলো সমস্যা আছে, অথবা সুতা নাই, অথবা সুতা ওয়েভ ওয়েভ ফিলার টুতে পৌঁছায় নাই। তো এগুলো আমরা ডিসেবল করে তারপর মেশিনটা রান করি আর কি, জাস্ট দেখার জন্য যে মেশিন ঠিক মতো সবগুলা পার্ট চলতেছে কিনা, এই এয়ার গুলা সবগুলা যাচ্ছে কিনা, এটা দেখার জন্য। আর ফাইনালি হচ্ছে আমরা স্টার্ট করি, ওই তো স্টার্ট করে আবার দেখতেছি এগুলো ডিসেবল করার পরে যে সবগুলা ঠিক মতো চলে কিনা, এই আর কি। তো ওভারঅল এটা ছিল আমার প্রেজেন্টেশন আর কি। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে, ওভারঅল আমরা এটা একটা প্রসেস, ফুল প্রসেস দেখালাম আর কি, ফ্যাক্টরি থেকে মেশিন আনার পর থেকে স্টার্ট করে তারপর হচ্ছে আমরা একদম প্রোডাকশন নেওয়া পর্যন্ত আসলে কি কাজ হয়। এখানে অনেক ডিটেল আছে, অনেক ডিটেল আলাপ করা যায়, যেগুলো আসলে অনেক মানে বছর লাগে শিখতে। তো এগুলো নিয়ে আলাপ করা যায়। কিন্তু মানে ওভারঅল একটা আই গেস আমি পারছি আর কি একটা সামারি দিতে আপনাদেরকে। আপনারা যে কোশ্চেন করেন অবশ্যই করতে পারেন। থ্যাংক ইউ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে কথা শোনার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে।